হ্যালো, গুড ইভিনিং। যারা অনলাইনে আছিস শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা দেখ, আমরা তোদেরকে বলছি, আমরা এস ব্লক আগের দিনকার পড়াচ্ছিলাম। ঠিক আছে, অনেকটাই পড়িয়েছি, কিন্তু এস ব্লকের মধ্যে তো গ্রুপ ওয়ানও আছে, গ্রুপ টু আছে। ঠিক আছে, তো আমরা আজকে আগের দিনকার যতখানি পড়িয়েছিলাম তারপর থেকে আমরা স্টার্ট করছি। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এস ব্লকের যে এলিমেন্টগুলো তাদের কম্পাউন্ডগুলো কিন্তু আমাদের পড়া হয়নি। সে কম্পাউন্ডগুলো আজকে পড়বো। সোডিয়াম পটাশিয়াম পার্টিকুলারলি নিটের সিলেবাসে রয়েছে। সোডিয়াম পটাশিয়াম তাদের যে কম্পাউন্ড সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব, প্লাস গ্রুপ টু যেটা আছে অ্যালকালাইন আর্থ মেটাল সেগুলো নিয়েও বলবো। তো দেখ, ফার্স্ট যে ব্যাপারটা, এরা না সবাই দেরি করে করে জয়েন করে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যখন এস ব্লকটা পড়তে যাই তখন এস ব্লকের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স গ্রুপ ওয়ানে কার? না লিথিয়ামের। গ্রুপ ওয়ানে কার ক্যারেক্টারিস্টিক্স? আমরা বারবার বলেছি যে যাবতীয় প্রপার্টিজ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক শো করে কে? লিথিয়াম। তো সেই লিথিয়াম যে লিথিয়ামের কথা আমরা অলরেডি আগের দিনকার বলেছি, সেই লিথিয়ামের আরো একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারের মধ্যে কি না, তার সাথে ম্যাগনেসিয়ামের ডায়াগোনাল রিলেশনশিপ আছে। মানে লিথিয়ামের সাথে নিচে আছে সোডিয়াম, আর তার পাশে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। মানে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ডায়াগোনাল রিলেশনশিপ, মানে কোনাকুনি রিলেশনশিপ আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ডায়াগোনাল রিলেশনশিপে তাদের প্রপার্টি একই রকমের হয় কেন? এটা একটা বড় ব্যাপার। ডায়াগোনাল রিলেশনশিপে তাদের প্রপার্টি এক হয় কেন? অনেকগুলো অপশান দেয়, তার থেকে আমাকে চুজ করতে হয়, কিন্তু বেস্ট অপশান যেটা সেটা হচ্ছে কি চার্জ ডেন্সিটি। মনে রাখবি যে চার্জ ডেন্সিটি মানে কি? চার্জ বাই সাইজ। তুই যদি লিথিয়ামে দেখিস তাহলে লিথিয়ামে কত চার্জ? না +1। ম্যাগনেসিয়ামে যদি তুমি দেখো তাহলে কত চার্জ? না +2। তাহলে লিথিয়ামে যদি +1 চার্জ হয়, লিথিয়ামের সাইজ কত? না লিথিয়ামের সাইজ Li প্লাসের যা সাইজ। কিন্তু ম্যাগনেসিয়ামের Mg+2 লিথিয়ামের চাইতে ম্যাগনেসিয়াম কি সাইজে বড়, কারণ লিথিয়াম কিন্তু সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, কিন্তু ম্যাগনেসিয়ামের থার্ড পিরিয়ডের এলিমেন্ট। তাহলে তোর একটা সেল, এটা সেকেন্ড সেল, ফার্স্ট সেল সেকেন্ড সেল, কিন্তু ম্যাগনেসিয়ামের হলে ফার্স্ট সেল সেকেন্ড সেল থার্ড সেল। তার মানে ম্যাগনেসিয়াম 2+ যখনই তুই করবি, ম্যাগনেসিয়াম 2+এর সাইজ কি হবে? বড় হবে। ম্যাগনেসিয়াম 2+এর সাইজ লিথিয়াম প্লাসের চাইতে ম্যাগনেসিয়াম 2+এর সাইজ বড় হবে। তাহলে এটাও বড়, আবার উপরেরটাও কি বেশি, +1 থেকে +2, ওটাও বেশি, চার্জটাও বেশি, সাইজটাও বেশি। আবার এটাতে চার্জটা কম, তাকে যে ডিভাইড করা হচ্ছে যেটা দিয়ে সেটাও কম। তাহলে আলটিমেটলি দেখা যায় যে চার্জ বাই সাইজ, মানে চার্জ বাই সাইজের যে রেশিওটা, সেই রেশিওটা কি হচ্ছে না লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যায় দে আর কম্পারেবল, মানে কাছাকাছি। তো সেই জন্যে লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্যারেক্টারিস্টিক্সের অনেক সিমিলারিটি আছে, যার উপরে কিনা অনেক কোশ্চেন দেয়। তাদের অনেক সিমিলারিটি আছে, এবং কি কি সিমিলারিটি আছে সেগুলো আমরা দেখবো। এবং দিস ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং, এবং নিটে খুব ইম্পর্টেন্ট জায়গা, ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আমরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবো যে কোন কোন বিষয়টা গুরুত্বপূর্ণ। ডায়াগোনাল রিলেশনশিপে
অনেক সময় সিমিলারিটির সাথে ডিসিমিলারিটি মিশিয়ে দেয়, মিশিয়ে দিয়ে বলে যে কোনটা ডিসিমিলারিটি বলো, বা অনেকগুলো ডিসিমিলারিটি দিয়ে একটা সিমিলারিটি ওর মধ্যে দিয়ে দেয়। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের কি কি ব্যবহারে রিজেম্বল আছে সেগুলো দেখা। এক নম্বরে কি না, অ্যাটমিক সাইজ লিথিয়ামের আর ম্যাগনেসিয়ামের, লিথিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের একটু বেশি, আমি বলেছি বেশি হবে, কিন্তু খুব একটা ডিফারেন্স, খুব একটা যে মানে হাইফাই ডিফারেন্স কিরকম নেই। কেন নেই আমি তোকে বলছি, দেখ লিথিয়াম তার নিচে সোডিয়াম আছে, তো উপর থেকে নিচে গেলে কি হয় সাইজটা, আত্রে কি হয় উপর থেকে নিচে গেলে সাইজটা বড় হয়, সাইজটা ইনক্রিজ করে। আবার লেফট থেকে রাইটে গেলে কি হয় না সাইজটা আবার ডিক্রিজ করে। তাহলে দেখ লিথিয়াম থেকে সোডিয়ামটা বড়, কিন্তু সোডিয়াম থেকে আবার যখন ম্যাগনেসিয়াম যাচ্ছে তখন কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে লিথিয়াম ম্যাগনেসিয়াম কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছে, যদিও ম্যাগনেসিয়াম একটু বড়, নট মাচ ডিফারেন্ট। সেকেন্ড থিং হচ্ছে কি, আয়নিক সাইজ অফ লিথিয়াম প্লাস অ্যান্ড ম্যাগনেসিয়াম 2+, এরা আয়নিক সাইজ ম্যাগনেসিয়াম 2+, আমি বলেছি কিছুটা সাইজে বড় হবে, এ কথা আমি বারবার বলেছি। তো অলমোস্ট আইডেন্টিক্যাল, তাদের কিন্তু সাইজটা কিন্তু খুব একটা অ্যাংস্ট্রমে 0.5 অ্যাংস্ট্রম, মানে বুঝতেই পারছি যে সেরকম একটা বড় ডিফারেন্স কিছু নেই। পোলারাইজিং পাওয়ার, এ নিয়ে আমরা কেমিক্যাল বন্ডে বারবার বলেছি যে লিথিয়াম, সরি এখানে লিথিয়াম +1 অ্যান্ড ম্যাগনেসিয়াম 2+ আর অ্যাবাউট দ্য সেম। পোলারাইজিং পাওয়ার মানে কি, পোলারাইজিং পাওয়ার মানে হচ্ছে একটা ক্যাটায়ন সে অ্যানায়নকে কত ভালো নিজের দিকে টানতে পারবে, কত ভালো নিজের দিকে টানতে পারবে, দিস ইজ কল্ড পোলারাইজিং পাওয়ার। তো পোলারাইজিং পাওয়ার কার বেশি, পোলারাইজিং পাওয়ার হচ্ছে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে, দে আর চার্জ ডেনসিটির উপরে বিষয়টা ডিপেন্ড করে যে কত ভালো টানবে, দ্যাট ইজ ডিপেন্ডস অন চার্জ ডেনসিটি। তো যেহেতু চার্জ ডেনসিটি একই রকমের রয়েছে, তো ন্যাচারালি পোলারাইজিং পাওয়ারও কিন্তু সিমিলার হবে, একই রকমের হবে। ইলেকট্রোনেগেটিভিটি 1 আর 1.20, দ্যাট ইজ নট মাচ ডিফারেন্ট, এখানেও কিন্তু কোনো ডিফারেন্সের সেরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি না। আর কি না, দুজনেই কিন্তু লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম আর হার্ড মেটালস, এরা খুব ভালো মেটালিক ক্যারেক্টারিস্টিক শো করে। হার্ড সফট মেটাল মানে আমরা ওই সফটনেসের কথা বলছি না, মানে তার ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে হার্ড, সফটনেস মানে ওই কথাটা বলা হচ্ছে না, যে তারা আর কি টিপিক্যাল মেটাল যেরকম বিহেভ করে সেরকম ধরনের বিহেভ করে। তো এগুলো হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপের মধ্যে পড়ছে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের, খুব ভালো করে তুই পড়বি। কেমিক্যাল প্রপার্টির দিক থেকে কি না, দুজনেই কিন্তু জলের সাথে রিয়াকশন করে অন হিটিং। দেখবি ম্যাগনেসিয়ামের, বারবার দেখবি যে ম্যাগনেসিয়ামের রয়েছে রিয়াকশনে লেখা যে বয়েলিং ওয়াটারের সাথে রিয়াকশন করে ম্যাগনেসিয়াম। সোডিয়াম পটাশিয়াম যেরকম কোল্ড ওয়াটারের সাথে রিয়াকশন করে, ম্যাগনেসিয়াম কিন্তু বয়েলিং ওয়াটারের সাথে রিয়াকশন করে। লিথিয়ামও তাই, লিথিয়ামও বয়েলিং ওয়াটারের সাথে রিয়াকশন করে, লিথিয়াম কোল্ড ওয়াটারের সাথে রিয়াকশন করে কিন্তু খুব স্লোলি। ম্যাগনেসিয়ামের রেসপেক্টে দেখতে গেলে বয়েলিং ওয়াটারের সাথে, বোথ কম্বাইন, দুজনেই কিন্তু অক্সিজেনের সাথে কম্বাইন করে কি তৈরি করে, মোনো অক্সাইড তৈরি করে। লিথিয়াম মোনো অক্সাইড, ম্যাগনেসিয়াম মোনো অক্সাইড, এগুলো কিন্তু সব মোনো অক্সাইড ফর্ম করবে, কারণ ক্যাটায়নের সাইজ ছোট হলে অক্সাইডের সাইজ ছোট, তো ছোট অক্সাইড ছোট ক্যাটায়নের সাথে জুড়বে। দেখবি যে সিজিয়াম বা রুবিডিয়াম এরা সুপার অক্সাইড করে, তাই না, আগের দিন কারো বলেছি সুপার অক্সাইড করে। ম্যাগনেসিয়ামের সাইজ ছোট, লিথিয়ামের সাইজ ছোট, লিথিয়ামও মনোঅক্সাইড করে, ম্যাগনেসিয়াম। সাইজের ব্যাপারটা কিন্তু না এদের খুব গুরুত্বপূর্ণ। সাইজ যখন এক হয়ে যায়, দুটো অ্যাটমের সাইজ এক হয়ে গেলে কিন্তু তাদের বিভিন্ন রকমের প্রপার্টিটা এক হতে থাকে। লিথিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দুজনেই কিন্তু বেস, তবে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের মতো অত স্ট্রং বেস নয়, দুজনে বেস কিন্তু উইকলি বেস। both lithium chloride and magnesium chloride are predominantly covalent character রয়েছে and hence soluble in organic solid. This is very much important. লিথিয়াম জ্যাক জেনারেলি দেখা যায় যে এই যে অ্যালকালি মেটাল বা অ্যালকালাইন আর্থ মেটাল, এদের কম্পাউন্ডগুলো কিন্তু জলে ডিজলভ করে, পোলার সলভেন্টে ডিজলভ করে। কিন্তু লিথিয়াম এর সল্টগুলো, লিথিয়ামের কিন্তু হাই পোলারাইজিং পাওয়ার, ও কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। লিথিয়াম প্লাস তার হাই পোলারাইজ, সে একটা অ্যানায়নকে ধরে যথেষ্ট পরিমাণে নিজের দিকে টানতে থাকে, ফলে এর কি হয় না, এর কোভ্যালেন্ট ক্যারেক্টার জেনারেটেড কোভ্যালেন্ট ক্যারেক্টার জেনারেট করে। তো
কোভ্যালেন্ট ক্যারেক্টার যেহেতু জেনারেট করছে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার যা জেনারেট করে তারা কিন্তু নন পোলার সলভেন্টে ডিজলভ হওয়ার টেন্ডেন্সি। তো হেন্স ইট ইজ সলেবল ইন অর্গানিক সলভেন্ট। অর্গানিক সলভেন্ট কিন্তু তার পোলারিটি কম, তোর মধ্যে অ্যালকোহল, পিরিডিন, বেনজিন এইসবের মধ্যে ডিজলভ করবে। সেটা লিথিয়াম ক্লোরাইডও করে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডও তো করেই আর কি, দুজনের পোলারাইজিং পাওয়ারটা একই টাইপের বলে। তো এগুলো কিন্তু সব লিথিয়াম ম্যাগনেসিয়ামের সিমিলারিটি, বলছি প্রচুর রকমের সিমিলারিটি রয়েছে। আরও দেখ যে লিথিয়াম, আমি বারে বারে বলেছি যে এয়ারে যখন আমরা হিট করি কোনো অ্যালকালি মেটালকে নিয়ে, তখন অন্য অ্যালকালি মেটালগুলো মানে সোডিয়াম, পটাশিয়াম এইসব অক্সাইড তৈরি করে। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে কি হয় না, লিথিয়াম এয়ারের নাইট্রোজেনের সাথেও রিয়াকশন করে, লিথিয়াম নাইট্রাইডও হয়, লিথিয়াম অক্সাইডও হয়, কিন্তু অন্যগুলো কিন্তু নাইট্রোজেনের সাথে রিয়াকশন করে না। ওকে, তো লিথিয়াম নাইট্রাইড ফর্ম করে। ম্যাগনেসিয়ামও যদি আমরা দেখি, তাহলে ম্যাগনেসিয়ামও কিন্তু এয়ারে বার্ন করলে সে কিন্তু ম্যাগনেসিয়াম নাইট্রাইডও দেয়, ম্যাগনেসিয়াম নাইট্রাইড দেয়। কার্বোনেট, ফ্লুরাইড, অক্সালেট, ফসফেটস অফ লিথিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম আর স্পিয়ারিংলি সলেবল। স্পিয়ারিংলি সলেবল মানে কি? স্পিয়ারিংলি কথাটার মানে হচ্ছে লেস সলেবল। অ্যাকচুয়ালি কি না, লিথিয়াম বা ম্যাগনেসিয়ামের কম্পাউন্ডগুলোর আয়নিক ক্যারেক্টার কম থাকে, তার যে আয়নিক ক্যারেক্টার, আয়নিক নেচার সেটা কম থাকে, কারণ এদের পোলারাইজিং পাওয়ার বেশি, ও ক্যাটায়নকে ধরে টানতে থাকে। যদি এরা আয়নিক কম্পাউন্ড, কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ওদের মধ্যে বেশি থাকে, যার ফলে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি থাকলে কি হবে না, ওরা কিন্তু ভালো সলেবল হবে না। এটা বহু কোশ্চেনে দিয়েছে যে অনেকগুলো কম্পাউন্ড তুলে দিয়ে বলেছে যে কোন কম্পাউন্ডটা জলে কম সলেবল বলো, আইডেন্টিফাই করো। তো লিথিয়াম বা ম্যাগনেসিয়ামের যদি কম্পাউন্ড থাকে, তাহলে তুই আগে ওটা আইডেন্টিফাই করবি, কারণ ওটাই হবে বেস্ট অপশান। কারণ লিথিয়ামের কম্পাউন্ডগুলোর পোলারাইজিং পাওয়ার বেশি, ম্যাগনেসিয়ামেরও তাই বলে এগুলো হয়। Hydroxide and carbonates of both lithium and magnesium decompose on heating respective oxide. হাইড্রক্সাইডকে হিট কর, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইডকে হিট করবি, নো এফেক্ট অন হিটিং এর কোনো এফেক্টই নেই। সোডিয়াম হাইড্রক্সাইডকে হিট করলে কিছু হয়ই না। লিথিয়াম হাইড্রক্সাইডকে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে হিট করবি, লিথিয়াম ওটা হাইড্রক্সাইডকে হিট করলে অক্সাইডে কনভার্ট হয়ে যাবে, লিথিয়াম হাইড্রক্সাইড হিট করলে লিথিয়াম অক্সাইড হয়ে যাবে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড গুলো ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে যাবে, কিন্তু পটাশিয়াম হাইড্রক্সাইড গুলো পটাশিয়াম অক্সাইড হবে না। এইগুলো খেয়াল রাখতে হয়, আমি সব পয়েন্ট ওয়াইজ লিখে দিয়েছি, কোনো চাপ নেই। হ্যাঁ, লিথিয়াম ম্যাগনেসিয়াম নাইট্রেটস অন হিটিং, নাইট্রেট গুলোকে হিট করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়। লিথিয়াম নাইট্রেট বা ম্যাগনেসিয়াম নাইট্রেট নাইট্রোজেন ডাইঅক্সাইড দেয়। সোডিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেটকে হিট করলে ডিকম্পোজ করে না, ওরা কিন্তু কখনো নাইট্রোজেন ডাইঅক্সাইড দেয় না। লিথিয়ামের কিন্তু ক্যারেক্টারিস্টিক, আমি লিথিয়াম আগের দিনকার পড়িয়েছি, সেখানে দেখলেই বুঝতে পারবি যে কোথা থেকে অক্সাইডটা ফর্ম করে ইত্যাদি করে। তো এগুলো খুব দরকারি, আমি বলতে থাকছি। তো আমি তোকে এতক্ষণ ধরে বললাম যে ডায়াগোনাল রিলেশনশিপে কি কি ম্যাগনেসিয়ামের সাথে সিমিলারিটিস রয়েছে। লিথিয়াম ম্যাগনেসিয়ামের সিমিলারিটির পিছনে বড় কারণ যেটা, তাদের চার্জ বাই সাইজ, এই যে রেশিও যেটা, সেটা এক হয়ে যাওয়া, এটাই কিন্তু বড় কারণ। এটা আমি বারবার মেনশন করছি, কারণ বহু কোশ্চেনে নিটের, তুই নিজে কোশ্চেন পেপার খুলে দেখতে পারিস যে দিয়েছে যে কিসের ওপর অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট। অনেক জায়গায় দিয়েছে চার্জের ওপর ডিপেন্ডেন্ট, সাইজের ওপর ডিপেন্ডেন্ট, এরকম নয়, চার্জ বাই সাইজ এই রেশিওটার ওপরে ডিপেন্ডেন্ট, সেটা মনে রাখবি, আর সেটাই গুরুত্বপূর্ণ বিষয় হবে। এবারে দেখ যে এদের ওডস, কয়েকটা ওডের ফর্মুলা দেয়, এটা মানে তোর কিরকম ধরনের কোশ্চেন বলতো, এগুলো ইনফরমেটিভ কোশ্চেন, তুই জানা থাকলেই পারবি। তো এরা সবসময় অ্যালকালি মেটালগুলো কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা কি, এরা তো হাইলি রিয়াক্টিভ না, হাইলি রিয়াক্টিভ। যদি হাইলি রিয়াক্টিভ হয়, তাহলে তো আমি নেচারে ফ্রি অবস্থায় পাবো না, কোয়াইট অ্যাবান্ডেন্ট ইন আর্থ ক্রাস্ট। এদের তো ফ্রি অবস্থায় পাওয়া যাবে না, এদের তো কম্পাউন্ড বা ওর হিসাবেই পাওয়া যাবে। এয়ারের অক্সিজেন বা নাইট্রোজেন তাদের সাথে তো রিয়াকশন করেই থাকবে না, কার্বন ডাইঅক্সাইড এসবের সাথে রিয়াকশন করেই থাকবে না। তো সেই জন্যে এদের যে অ্যাবান্ডেন্স আর কি, সেটা কিন্তু খুবই কম, 7th and 8th পজিশন ইন অর্ডার অফ অ্যাবান্ডেন্স অফ দ্য এলিমেন্ট।
যেরকম সব থেকে বেশি পাওয়া যায় সিলিকন আর্থ ক্রাস্টের মধ্যে, অ্যাটমসফিয়ারে বলছি না, নাইট্রোজেন তো পাওয়া যায় আর্থ ক্রাস্টের মধ্যে, সয়েল ফয়েল মাটি ফাটি এইসবের মধ্যে সব থেকে বেশি কি পাওয়া যায়? বালি, সিলিকন, ওর মধ্যে আছে সিলিকন, কাদা ফাদা সবের মধ্যেই সিলিকন আছে, সিলিকেটস কম্পাউন্ডস রয়েছে, ক্যালসিয়াম সিলিকেট, সোডিয়াম সিলিকেট। এরকম ভাবে সিলিকন যদি 1 নম্বর হয়, তাহলে তার 7 নম্বর আর 8 নম্বর হয় হচ্ছে কি না সোডিয়াম একটা পটাশিয়াম একটা। আমাদের নিটের সিলেবাসে সোডিয়াম এবং পটাশিয়ামটাকে ডিটেলে স্টাডি করতে বলা হয়েছে, বাকি এলিমেন্টগুলো নয়, ঠিক আছে? তো আমরা সেটা করব। তো লিথিয়ামের ওরগুলো জেনে রাখতে হয়। লিথিয়ামের আমি তোকে যে ওরটা মনে রাখতে বলবো, সব থেকে বেশি পাওয়া যায় লিথিয়ামের লেপিডোলাইট। Li2Al2 SiO3(3) এটা হচ্ছে লেপিডোলাইট। এতে ফ্লুরিন আছে, অ্যালুমিনিয়াম আছে, সিলিকন আছে এবং লিথিয়াম আছে, বাট পার্সেন্টেজ অফ লিথিয়াম হচ্ছে সব থেকে বেশি। আর একটা হচ্ছে স্পুডোমিন, এটা কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না। লিথিয়াম যদি তোকে কখনো জিজ্ঞাসা করে যে কোন ওর থেকে লিথিয়ামের লেপিডোলাইটের ফর্মুলা পরের ব্যাপার, ঠিক আছে, মনে রাখতে হবে, মনে রাখলে ভালো, কিন্তু লেপিডোলাইট এই নামটা সব সময় ভালো করে মনে রাখবি, কারণ লিথিয়াম এই ওরটা থেকেই লিথিয়ামকে এক্সট্রাক্ট করা হয়। সারা পৃথিবীতে যত লিথিয়াম পাওয়া যায় তার 98% লিথিয়াম লেপিডোলাইট থেকে এক্সট্রাক্ট করা হয়। দিস ইজ গুড ইনফরমেশন। আমি বারবার বলছি যে লেপিডোলাইট এই নামটা, দিস নেম শুড বি রিমেম্বার্ড প্রপারলি। লেপিডোলাইট এই নামটা কিন্তু মনে রাখবি, কারণ এটা থেকে কোশ্চেন দেওয়া, লিথিয়াম এখান থেকে করা হয়। সোডিয়ামের অনেকগুলো ওর রয়েছে। তো যেরকম সোডিয়ামের চিলি সল্টপিটার NaNO3, গ্লোবাল সল্ট মানে Na2SO4 সোডিয়াম সালফেট, এটাও পাওয়া যায়, বা ফেলসপার, সোডা ফেলসপার Na2Si2O8, বা কমন সল্ট সোডিয়াম ক্লোরাইড, এটা তো খুব ইজি ব্যাপার, বা বোরাক্স Na2B4O7 10H2O, এগুলো। তো সোডিয়ামের খুব কমন কিছু রয়েছে, হয়তো ফেলসপারটা হয়তো একটু ফর্মুলাটা হয়তো একটু বেশি, এইটা এখানে চলে এসছে, এইটা কিন্তু এইখানটায় হবে, গ্লোবাল সল্টের কাছে হবে। কে তুমি কি লিখছো? এফটা কি জানো না? হ্যাঁ ফ্লুরিন জানো না? এটা শেখাতে হবে তোমাকে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সবাই শুনছে, এখানে সবাই আছে, আর আমার এই ক্লাসটা রেকর্ডও হচ্ছে, সেটা ইউটিউবে দেওয়াও হবে, সবাই শুনবে সেটা। তো যাকে তো ওরস অফ সোডিয়ামের ওর হিসাবে বললাম। পটাশিয়ামের আমি তোকে কোশ্চেন দেখাবো। কার্ডনালাইট, এইটাই হচ্ছে সব থেকে বেশি করে পাওয়া যায়, KCl MgCl2 6H2O, কতগুলো জল আছে জিজ্ঞাসা করে অনেক সময়। ফেলসপার দরকার পড়বে না সেরকম একটা, কার্ডনালাইটটাই সব থেকে বেশি করে দরকার পড়বে। নোটস তৈরি করতে গেলে বা এইসব তৈরি করতে গেলে একটু আধটু বেশি দিতে হয়, কিন্তু এইটা আমি এক জায়গায় দেখেছি যে হোয়াট ইজ দ্য নেম অফ করসপন্ডিং পটাশিয়াম সল্ট অফ সোডিয়াম ক্লোরাইড, এরকম ভাবে দিয়েছে যে সোডিয়াম ক্লোরাইড যেটা কমন সল্ট, সেটা কত ইজি ব্যাপার, কিন্তু সিলভিন এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl আর পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে KCl, তো তার নাম অ্যাকচুয়ালি ওটা কমন সল্ট, আর এটা হচ্ছে হয়তো মনে হতে পারে আনকমন সল্ট বলে এরকম এটা বলি না, তার নাম একদম সম্পূর্ণ অন্য, সিলভিন SYLVINE। তো এটা একবার কোশ্চেনে, এমস এর কোশ্চেনে এটা ছিল যে পটাশিয়াম ক্লোরাইডের অ্যাকচুয়াল মানে ট্রেড নেম, এটা হচ্ছে ট্রেড নেম, বাণিজ্যিক নাম বলে, ট্রেড নেম মানে যখন কেউ কেনাকাটা করে তখন তো তারা কেমিস্ট্রি বা কেমিক্যাল নেমটা ইউজ করে না, তারা সোডিয়াম ক্লোরাইড, তুই থোড়ি নুন কিনতে গেলে দোকানে গিয়ে বলবি দাদা সোডিয়াম ক্লোরাইড আছে, হ্যাঁ, তো বলবি না, তুই কি বলবি? তুই বলবি নুন, বা বড় জোর আরো ট্রেড নেম বললে তুই বলতে পারিস টাটা নামক দিন, কি এই নামক দিন, এই এরকম ধরনের কিছু বলতে পারিস। কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে যে আমাকে বাড়ি থেকে বলেছিল যে দুধকে ছানা করার জন্য যে পাউডার পাওয়া যায় সেই পাউডারটা কিনে আনতে, তো আমি জানতাম যে ওটা হচ্ছে ক্যালসিয়াম ল্যাকটেট, অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ল্যাকটেট। তো দোকানে গেছিলাম, দোকানে বলেছিলাম যে ক্যালসিয়াম ল্যাকটেট আছে, বলেছে ওষুধ দোকানে গিয়ে দেখো, এসব জিনিসপত্র পাওয়া যায় না এখানে।
তো আমি বাড়িতে ফেরত এলাম, আমি বললাম যে, বললো যে ওষুধ দোকান থেকে কিনতে। বললো তুমি কি বলেছো? আমি বললাম আমি ক্যালসিয়াম ল্যাকটেট বলেছি। তুমি গিয়ে বলো যে ছানা কাটা পাউডার আছে, এটা বলো গিয়ে। আবার গেলাম, বাড়ির কাছেই দোকান ছিল, আবার গেলাম, বললাম ছানা কাটা পাউডার আছে? বললো হ্যাঁ আছে, থাকবে না কেন, মুদিখানা দোকান, ছানা কাটা পাউডার থাকবে না? আমি বললাম আমি একটু আগে এসেছিলাম। বলে হ্যাঁ দেখেই তো বুঝতে পারছি একটু আগে এসেছিলেন। আমি বললাম একটু আগে এসে আমি বললাম যে ক্যালসিয়াম ল্যাকটেট আছে, আপনি বললেন নেই। বলছে আপনি তো ছানা কাটা পাউডার বলেছেন নাকি, আপনি তো ক্যালসিয়াম ল্যাকটেট, ওটা কি জিনিস? আলাম ওটাই তো ছানা কাটা পাউডার। বলছে আরে ছানা কাটা পাউডারই তো বলবেন, আপনি ক্যালসিয়াম ল্যাকটেট বলেছেন কেন? তো দ্যাট ইজ ডিফারেন্ট ট্রেড নেম কিন্তু চলে, যেটা কিনা আমরা কেনাকাটার সময় ইউজ করি। তো পটাশিয়াম ক্লোরাইড বললে কিন্তু দোকানদার চিনবে না, দোকানদার কিন্তু সিলভিন চিনবে। দোকানদারকে গিয়ে বলতে হবে কেমিক্যালসের দোকানে যে সিলভিন দিন, ও দিয়ে দেবে সিলভিন। ওর কাছে কমন সল্ট যেরকম সোডিয়াম ক্লোরাইড নুন, সেরকম সিলভিনটা কিন্তু কমন, আমাদের কাছে হয়তো আনকমন, আমরা পটাশিয়াম ক্লোরাইড। নাও এক্সট্রাকশন অফ লিথিয়াম। তো লিথিয়াম আমরা বলেছি যে লেপিডোলাইট থেকে তৈরি করা হয়। তো এক্সট্রাকশন অফ লিথিয়াম, লেপিডোলাইট থেকে প্রথমে কি করতে হয় না, লিথিয়াম ক্লোরাইড তৈরি করতে হয় ফ্রম দ্য ওর। আর লিথিয়াম ক্লোরাইডকে ইলেকট্রোলিসিস করতে হয়। ইলেকট্রোলিসিস করার সময় কিন্তু ইলেকট্রোলাইট, যেটা দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, লিথিয়াম ক্লোরাইডের সাথে 55% লিথিয়াম ক্লোরাইড, 45% পটাশিয়াম ক্লোরাইড মেশাতে হয়। মেনটেন আ কনস্ট্যান্ট হিটিং টু অ্যাবাউট 723 কেলভিন। এই টেম্পারেচারে হিট করে তাকে ইলেকট্রোলিসিস করা হয়। ইলেকট্রোলিসিস করে সবসময়তেই কি হয় না, এই যে অ্যালকালি মেটালগুলোর যে সল্টগুলো থাকে, কমন কিছু কথাবার্তা বলছি, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, দে আর আয়নিক কম্পাউন্ড। তো জেনারেলি আয়নিক কম্পাউন্ডের কি হয়, তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হাই হয়। তো একে যখন আমি মেল্ট করাতে যাব তখন আমার হাই টেম্পারেচার লাগবে। তো হাই টেম্পারেচার একটা ইন্ডাস্ট্রিতে কিভাবে দেওয়া হবে, ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিসিটি থ্রু দিয়ে দেওয়া হবে। কিন্তু এই ইলেকট্রিসিটি খরচটাও তো একটা ইন্ডাস্ট্রির কাছে একটা বড় খরচ, কারণ এগুলো তো লিথিয়াম তৈরি করে থোড়ি ল্যাবরেটরিতে কেউ তৈরি করবে, সে তো ইন্ডাস্ট্রিতে তৈরি করবে, সে তো বিক্রি করবে, সে তো খরচা কমাতে চাইবে। তো কি হয় না, যদি কোনো একটা সল্টের সাথে ফরেন কোনো মেটেরিয়াল মিশিয়ে দেওয়া হয়, তার মধ্যে যদি অন্য কোনো মেটেরিয়াল আমি মিশিয়ে দিই, তাহলে কি হয়, তার মেল্টিং পয়েন্টটা কমে যায়। যেরকম তার সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট 853 ডিগ্রি সেলসিয়াস, বাট ইফ ইউ অ্যাড some amount of magnesium chloride into sodium chloride, then its melting point decreases up to 630। তাহলে 850 যেটা ছিল সেটাই 630 তে নেমে এলো। তো তাতে কিন্তু খরচা অনেকটাই কমে গেল। এবং হাই টেম্পারেচারে যখন আমরা ইলেকট্রোলিসিস করি, তখন ইলেকট্রোলিসিস বড় বড় গ্লাস কন্টেনারের মধ্যে করা হয়, কাঁচের কন্টেনারের মধ্যে, এবং তার মধ্যে ইলেকট্রোড দেওয়া হয়, ইলেকট্রোড। তো সেই ইলেকট্রোডগুলো কিন্তু খুব দামি, প্লাটিনাম দিয়ে ইলেকট্রোডগুলো খুব দামি। তো হাই টেম্পারেচারে যখন ইউজ করা হয়, দ্যাট ইলেকট্রোড গেটস করোড, ওই ইলেকট্রোডগুলো কিন্তু ক্ষয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। তো এই সব ব্যাপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেই জন্য লো টেম্পারেচারে করাটা জরুরি। এবং অ্যালকালি মেটালদের সল্টগুলোর মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট যতই বেশি হোক না কেন, অ্যালকালি মেটালগুলোর আবার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কম, কারণ একটা মাত্র ইলেকট্রন বন্ডিংয়ে পার্টিসিপেট করে। তো সেই জন্য হাই টেম্পারেচারে করলে যেগুলো তৈরি হবে ওগুলো আবার ভেপার হয়ে চলে যেতে পারে। আমি এত কথায় একটাই কথা বলতে চাইছি যে কম টেম্পারেচারে আমাকে ইলেকট্রোলিসিসটা করতে হবে, বাতি কথা। লো টেম্পারেচারে আমরা করব, তো লো টেম্পারেচারে করতে গেলে আমাকে কিন্তু সব সময়তেই কি করতে হবে না, এমন কিছু ওর মধ্যে মিশিয়ে দিতে হবে যাতে করে লোয়ার টেম্পারেচারে আমি কি করতে পারি, ইলেকট্রোলিসিসটা করতে পারি। 723 কেলভিন, এটাই আমি গুরুত্বপূর্ণ কথাটা বললাম। সোডিয়াম ক্লোরাইড সেটা যতখানি দরকার, ওখানে কিন্তু সেই রিয়াকশান এইসব দরকার নেই। লিথিয়াম ক্লোরাইড কীভাবে করা হচ্ছে তার ডিটেল রিয়াকশান ইলেকট্রোড লিখে ফিকে এসব দরকার নেই। আমাদের দরকার কি ইলেকট্রোলাইট ইউজ করা হয়, 55%, 45%, কি মেশানো হয়, কত টেম্পারেচার, দ্যাটস অল। চলে এলাম সোডিয়াম ক্লোরাইডের ডাউন প্রসেস। একজন লোকের নাম, সায়েন্টিস্টের নাম ডাউন, এটা ভাবার কোনো কারণ নেই যে এটা ডাউন প্রসেস মানে কিছু নিচু টাইপের কিছু প্রসেস আর কি। ডাউন একজন লোকের নাম, ডাউন। হ্যাঁ, আপ বলে কোনো লোকের নাম নেই, কিন্তু ডাউন বলে লোকের নাম আছে। তো ডাউন কি করেছিলেন, ডাউনের ফ্রেন্ড হচ্ছে কে, ডাউনের বন্ধু আর একজন আছে, তার নাম কাস্টনার। ডাউনের বন্ধু আপ না, ডাউনের বন্ধু হচ্ছে কাস্টনার। তো কাস্টনার এবং ডাউন দুজনে
মিলে কিছু মেথড ডেভেলপ করার চেষ্টা করেছিলেন 1800 সেঞ্চুরি শেষের দিকে। তো সেই যে মেথড, সেই মেথডের মধ্যে ডাউন্স তিনি তৈরি করেছিলেন সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম, যেটা কিনা খুবই পপুলার। কি সোডিয়াম ক্লোরাইড? সোডিয়াম ক্লোরাইডের মধ্যে জল দিয়ে কিন্তু কখনো করা যাবে না, হাইড্রোজেন পাবে তুমি সোডিয়াম ক্লোরাইডের মধ্যে। দিস ইজ ইম্পর্টেন্ট, দেখ সোডিয়াম ক্লোরাইড 40% অ্যান্ড ক্যালসিয়াম ক্লোরাইড 60%। আমি তোকে বলেছি বারবার যে এগুলোর ক্ষেত্রে আমরা কিছু মেশাচ্ছি। কি মেশাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ, কি আমি অ্যাড করছি সেটা গুরুত্বপূর্ণ। তো the function of calcium chloride, that to lower the operating temperature from 1080 Kelvin to 850 Kelvin, কতখানি টেম্পারেচারটা নামিয়ে নিয়ে চলে আসছে। আমাকে বলবে পরীক্ষার সময় in the extraction of sodium from sodium chloride calcium chloride is used, the function of calcium chloride বলে তোকে অপশন দেবে, তোকে তখন ওই অপশনটা চুজ করতে হবে যেখানে বলছে যে মেল্টিং পয়েন্টটাকে লোয়ার ডাউন করছে। জাস্ট তোকে এত কিছু মাথা খাটাতে হবে না, তোকে সেই ইনফরমেশনগুলো গ্যাদার করতে হবে। হ্যালো হ্যালো, বাড়িতে? ও আচ্ছা, বল। হ্যাঁ একটু পড়াচ্ছি, ক্লাস করছি অনলাইন। হ্যাঁ অনলাইন, অফলাইনে কিছু স্টুডেন্ট আসে, অনলাইনে কিছু স্টুডেন্ট আসে, একসাথেই দুটোকে করি, অনলাইন অফলাইন একসাথেই চালাই। হ্যাঁ সামনে বসে রাখি, ক্যামেরাও চলতে হবে। আচ্ছা দুটো 9:30, ঠিক আছে আমি কল করে নেবো তো। তো এরকম হয়। এখানে একটু আমাদের রিয়াকশনটা দরকার। সোডিয়াম ক্লোরাইডকে যখন ইলেকট্রোলিসিস করবি তখন Na+Cl-, Na+ কি হবে না, সেটা ইলেকট্রন খেয়ে Na আর Cl, ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl, দুটো Cl দূরে গিয়ে Cl2 99% পিওর হয়। কি ওটা গেল বাজালো দেখি। এগুলো একটা হাসির ব্যাপার, 4খানা মেসেজ এখানে। আচ্ছা স্যার কি নেই? আচ্ছা স্বস্তিকা বলছে স্যার কি নেই, দেবাদ্রিতা না বোধহয়, না 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 মনে হয়,
হ্যাঁ প্রিয়াঙ্কা আবার ওর আবার লেখা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ অনেক রকমের কায়দা কানুন করে লেখে আর কি। না মনে হয় হ্যাঁ আমি ছিলাম না, একজন আর কি মানে একজন কেউ এসেছিল, তার সাথে কথা বলতে গেছিলাম, দরজাটা খুলতে গেছিলাম। এনিওয়ে ঠিক আছে, তো আমি এখন আবার প্রেজেন্ট। তো চলো আবার শুরু করা যাক যে বিষয়টা নিয়ে বলছিলাম। তো ক্লোরিন তার মানে অ্যানোডে ফর্ম করে এবং সোডিয়াম ক্যাথোডে তৈরি হয়। তো আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন ইজ দ্য বাই প্রোডাক্ট ইন দিস প্রসেস। ক্লোরিন কিন্তু বাই প্রোডাক্ট এই প্রসেসে, আর সোডিয়াম কিন্তু 99% পিওর। তো সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম তৈরি করা যথেষ্ট লাভজনক হচ্ছে, কারণ সোডিয়াম ক্লোরাইড খুব কম দামে পাওয়া যায়। Potassium is obtained by the electrolysis of fused potassium hydroxide. দেখ পটাশিয়াম ক্লোরাইড কিন্তু অত বেশি পাওয়া যায় না, সেই জন্য পটাশিয়াম হাইড্রক্সাইডকে করা হচ্ছে, সেখানে পটাশিয়াম আর অ্যানোডে পাওয়া যাচ্ছে অক্সিজেন। এই খেয়াল করবি যে কোনটা কোথায় পাওয়া যাচ্ছে, ক্যাথোডে এবং অ্যানোডে, এবং কিসের থেকে করা হচ্ছে, পটাশিয়াম হাইড্রক্সাইড থেকে পটাশিয়াম, সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম। জাস্ট এগুলো খেয়াল রাখবি, মেমারির মধ্যে রাখবি। আচ্ছা চলো তো দেখি কে বলতে পারবে যে অ্যালকালি মেটালস রেডিলি ডিজলভ ইন লিকুইড অ্যামোনিয়া টু কি। আগের দিনকার বলেছিলাম ব্লু কালার সলিউশন। ব্লু কালার সলিউশন কি জন্য হয় চলো বলো দেখি, অনলাইনে কারা আছে? 10 জন। প্রিয়াঙ্কা, অলিভিয়া, অর্ণব, দেবাদ্রিতা, সমর্পিতা, সৌম্যদীপ, সৌভিক, সৃজিতা, স্বস্তিকা। বলো কেউ একজন বলো। অনলাইন বাড়িতে বসে আনন্দ করে পড়ছো, ন্যাচারালি বলতে হবে, আমার প্রশ্নে অ্যান্সার দিতে হবে। যারা এখানে অফলাইনে আছে তাদেরকে পরে জিজ্ঞাসা করছি। বলো কে বলতে চাইছো এ বি সি ডি, কোন অপশনটা কারেক্ট? অ্যালকালি মেটালগুলো লিকুইড অ্যামোনিয়ার মধ্যে দিলে একটা ব্লু কালার হয়, সেটা আমি আগের দিনকার বলেছিলাম। কি জন্য ব্লু কালারটা হয়? অ্যামোনিয়েটেড ক্যাটায়ন, অ্যামোনিয়েটেড অ্যানায়ন, অ্যামোনিয়েটেড ইলেকট্রন, নাকি অ্যামোনিয়েটেড ক্যাটায়ন অ্যান্ড অ্যামোনিয়েটেড ইলেকট্রন? কিসের জন্য হয় কে বলবে? দেখ সবাইকে জিজ্ঞাসা করেছি তো কেউ বলবে না। এবার দেখ মজাটা দেখ, আমি এবার এই সৃজিতা বলো। হ্যাঁ ইলেকট্রনস। এটা কে বললো? দেবাদ্রিতা। হ্যাঁ দেবাদ্রিতা, ঠিক আছে। অ্যামোনিয়েটেড ইলেকট্রন, হ্যাঁ একদম ঠিক বলেছিস, অ্যামোনিয়েটেড ইলেকট্রন, এই তো চাই। ভেরি গুড, অ্যামোনিয়েটেড ইলেকট্রনের জন্যই ওটা হয়, আমি আগের দিনকার বলেছিলাম। এটা একটা খুব কমন কোশ্চেন এবং বহু জায়গায় এসছে। ঠিক আছে, আমরা একটা কোশ্চেন বললাম। তাহলে আরো একটা দেবাদ্রিতা নয়, এবারে সামওয়ান এলস। চুজ দ্য কম্পাউন্ড হুইচ ডাজ নট পজেস পারক্সাইড গ্রুপ। এর মধ্যে কাতে পারক্সাইড গ্রুপ নেই? Na2O2, CrO5, Fe2O3, BaO2। কার মধ্যে পারক্সাইড গ্রুপ নেই, পারক্সাইড লিঙ্কেজ গ্রুপ নেই? কোনটা পারক্সাইড নয় কে বলবে? খুব সোজা প্রশ্ন, ইজি প্রশ্ন। হ্যাঁ সি তো ফেরিক অক্সাইড, ওটা তো পারক্সাইড থরি। সি তো পারক্সাইড নয়, ঠিকই কথা, সি তো ফেরিক অক্সাইড। Na2O2 কিরকম? নাও না, Na2O2 ফর্মুলা কি কিরকম দেখতে? নাও না, নাও না, এরকম। CrO5 এ তো প্রজাপতি পুরো, এ তো প্রজাপতি পুরো উড়ছে, বাটারফ্লাই। এসব মনে রাখা তো খুবই সোজা। এই দেখ প্রজাপতির পাখা দেখা যাচ্ছে আর প্রজাপতির মাথাটা দেখা যাচ্ছে অক্সিজেন, এই দেখ প্রজাপতি। আর কি বটু না, BaO2, বটু, মোটু, MnO2, বটু, মোটু, BaO2, এটা পারক্সাইড লিঙ্কেজ। MnO2 হলে মন্টু, এম, এটা ডাইঅক্সাইড। তো এটা Fe2O3, আয়রন, আয়রন 2, আয়রন 2 প্লাস O2 মাইনাস, এটা Fe2O3, আয়রন 3 প্লাস, 3 প্লাস, এটা আয়নিক কম্পাউন্ড, কিন্তু এর মধ্যে কোনো পারক্সাইড লিঙ্কেজ নেই। Fe2O3 একদম ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখি আরেকটু, অ্যাডিশন অফ লিথিয়াম কার্বনেট টু দা, সরি এখানে ভুল হয়েছে, টু দা aqueous solution of an oxide produces carbon dioxide. This reaction indicates, এটা এই রিঅ্যাকশনটা কি ইন্ডিকেট করছে বলো জলদি? সোডিয়াম কার্বনেট একটা অ্যাকোয়াস সলিউশনের, অক্সাইডের সলিউশনে দেওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। তো এটা কি বোঝাচ্ছে? ওই অক্সাইডটা কিরকম, বেসিক না অ্যাম্ফোটেরিক না
অক্সাইড অফ মেটাল নাকি অক্সাইড দ্যাট অফ নন মেটাল, কি বোঝাচ্ছে? আমি প্রশ্নটাকে ক্লারিফাই করছি। দেখ এখানে সলিউশন ভেরি ইন্টারেস্টিং, এখানে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে সলিউশন অফ অক্সাইড। অক্সাইড তার মধ্যে আমি সোডিয়াম কার্বনেট দিলাম, দিতে আমি এখানে কি দেখছি না কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে। তো এই সলিউশনটা এইটা কিসের অক্সাইড? এটা কি মেটালের নাকি এটা নন মেটালের নাকি এটা অ্যাম্ফোটেরিক নাকি এটা বেসিক, কিসের? কে বলবে বলো? বলো কে বলবে? আমি কাকে জিজ্ঞাসা করব? কাকে জিজ্ঞাসা করব আমি? ঠিক আছে, স্বস্তিকা বল। স্বস্তিকা বল। স্বস্তিকা আমার সাথে অনেক কথা বলে ফোনে, মানে হোয়াটসঅ্যাপে কথা বলে। ঠিক আছে, স্বস্তিকা বলো। স্বস্তিকা আছিস? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, স্বস্তিকার এখনো পর্যন্ত জানা নেই মনে হচ্ছে। আচ্ছা, আমি 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 হিন্ট দিচ্ছি স্বস্তিকা। সেটা হচ্ছে যে সোডিয়াম কার্বনেট থেকে তারাই কার্বন ডাই অক্সাইড বের করে যারা হয় অ্যাসিড। যারা অ্যাসিড হয় তারা সোডিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড বের করে। এবারে কি তুই বলতে পারবি? তার মানে ওই হ্যাঁ, Oxide is that of a non-metal. হ্যাঁ ঠিক বলেছিস, কারণ নন মেটালের অক্সাইড গুলোই অ্যাসিডিক হয়। কার্বনের অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, সালফারের অক্সাইড সালফার ডাইঅক্সাইড, ফসফরাসের অক্সাইড ফসফরাস পেন্টঅক্সাইড, অল দোজ আর অ্যাসিডিক। তো এখানে বেসিক বলেছে হবে না, অ্যাম্ফোটেরিক বলেছে হবে না। মেটালের অক্সাইড তো বেসিকই হয়, এটা হবে না। তো নন মেটালের অক্সাইড অ্যাসিডিক, সেটা হবে। তো দেখ সিম্পল প্রশ্ন, কিন্তু একটু চিন্তা ভাবনা করে তোকে করতে হবে। তো ইনফরমেশন কেমিস্ট্রি সেন্স থাকতে হবে, এগুলো জানতে হবে যে সোডিয়াম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড লিবারেট করতে পারে কে, এগুলো জানতে হবে। তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হবে, যত আমরা পড়তে থাকবো ততই কিন্তু এসব জিনিসপত্র হবে। তো আমি আগের দিনকার বলেছিলাম যে অ্যালকালি মেটালগুলো কিন্তু ইয়ারে টার্নিশ হয়ে যায়, ইয়ারে তার উপরে একটা লেয়ার পড়ে যায়। কিসের লেয়ার পড়ে? ওপরে কিসের লেয়ার পড়ে? হাইড্রোক্সাইডের লেয়ার পড়ে নাকি কার্বনেটের নাকি অক্সাইডের নাকি সবগুলোরই পড়ে? দিস ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং। সবগুলোরই পড়ে, হাইড্রোক্সাইড কার্বনেট এন্ড অক্সাইড সবগুলোরই পড়ে। অক্সাইডের পড়ে, শ্রেয়া বলছে অক্সাইডের পড়ে। আর কি কেউ কিছু বলছে? হ্যাঁ হ্যাঁ, আমারও অক্সাইড। আচ্ছা, অপশন ডি মনে হচ্ছে। হ্যাঁ অপশন ডি। অক্সাইড। আচ্ছা, সবাই বেশিরভাগ অক্সাইড চুজ করছে। সেই কোন বানেগা করোড়পতিদের মতো সেই অপশন ডি। অডিয়েন্স পোল এরকম থাকতো না, অডিয়েন্স পোল, সেরকম অডিয়েন্স পোলে অনেক সময় চুজ করলেও কিন্তু গন্ডগোল হয়ে যেত, কিন্তু অডিয়েন্স পোল থাকতো একটা, হ্যাঁ 50-50 ফোনে ফ্রেন্ড অডিয়েন্স পোল এরকম থাকতো। তাহলে প্রচুর অডিয়েন্স যেটাকে বলেছে সেটা কিন্তু হয়নি। তবে এখন কিন্তু তা হচ্ছে না, এখন কিন্তু অডিয়েন্স যা বলছে সেটাই হচ্ছে, কারণ অক্সাইডেরই হয়। এখানে কেউ একটা কিছু লেখার চেষ্টা করছে, অপশন ডি না সমর্পিতা হলো না। আমি প্রভোগ করেছিলাম, আমি বলেছিলাম যে দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অপশন, এরকম বলে তোকে কিন্তু কেস খাইয়ে দিয়েছি। সেই পথে আমার কথা শুনবি, আমার কেমিস্ট্রি কথা শুনবি, বাকি কোনো লোভনীয় কথা শুনবি না। আমি যখন কিছু তোকে বলবো, উদ্বুদ্ধ করবো, সেসব কথা তুই শুনবি না, তাতে ভাববি যে আমি ভুল পথে পা বাড়ানোর জন্য এসব বলছি। না, অক্সাইডেরই হয়, হাইড্রোক্সাইড বা কার্বনেট এর লেয়ার হয় না, হাইড্রোক্সাইড বা কার্বনেটের লেয়ার হয় না, অক্সাইডেরই লেয়ার হয়, এটা পরিষ্কার কথা এবং আগে লেখাও রয়েছে। কম্পাউন্ডস অফ সোডিয়াম চলে এলাম। দেখ কম্পাউন্ডস অফ সোডিয়াম মোনোঅক্সাইড কম্পাউন্ডটা দেখ যতটুকু দরকার। দেখ সোডিয়ামকে কিন্তু অক্সিজেনে বার্ন করা হয় কত টেম্পারেচার? 180, লিমিটেড সাপ্লাই অফ এয়ার। তুই বলি বেশি করে আমি বেশ করবো, আমার কাছে প্রচুর এয়ার আছে আমি দেবো। আমি বলেছি কোনো রাগ করবি না, রাগের কোনো ব্যাপার নেই। তুই যদি বেশি করে দিস তাহলে কি হবে? এক্সেস অফ সোডিয়াম ভ্যাকুয়াম অর বাই হিটিং সোডিয়াম এক্সেস যদি দিস তাহলে কিন্তু এয়ারের সাথে যে নাইট্রোজেন আছে, নাইট্রেট ইত্যাদি সল্ট তৈরি হয়ে যাবে।
সেই জন্য বেশি করে কখনোই দেওয়া যাবে না, লিমিটেড সাপ্লাই অফ এয়ারে দিতে হবে এবং এক্সেস সোডিয়াম নিতে হবে, ভ্যাকুয়ামের মধ্যে রিয়াকশন করাতে হবে বাই হিটিং সোডিয়াম পারঅক্সাইড, সেটা দিয়েও করতে পারিস, সোডিয়ামের সাথে অক্সিজেন রিয়াকশন করতে পারিস, সোডিয়াম পারঅক্সাইড সোডিয়াম দিয়ে রিয়াকশন করাতে পারিস, বা নাইট্রেটের সাথে সোডিয়াম দিয়ে রিয়াকশন করাতে পারিস, সেগুলো সব দিয়েই সোডিয়াম অক্সাইড তৈরি করা যায়। তবে বেস্ট মেথড হচ্ছে ফার্স্ট এডটা, যে লিমিটেড সাপ্লাই অফ অক্সিজেনের রিয়াকশন করে কিন্তু সোডিয়াম অক্সাইড তৈরি করা যায়। এটা কিন্তু মনে রাখবি, সোডিয়াম মনোঅক্সাইডের কথাটা আমি বললাম। সোডিয়াম মনোঅক্সাইডের একটাই প্রপার্টি খুব মাঝে মাঝে দেয়, যে জলে দিলে কি হয়, সোডিয়াম মনোঅক্সাইড জলে দিলে কি হয়, সেটা হচ্ছে খুব ভায়োলেন্ট রিয়াকশন করে, খুব ফাস্ট রিয়াকশন করে এবং সোডিয়াম হাইড্রক্সাইড অ্যালকালি তৈরি করে। সেই জন্যে অনেক জায়গাতেই লেখা থাকে যে সোডিয়াম মনোঅক্সাইড বাতাসে খোলা অবস্থায় রাখা যায় না কেন, দিস আর দ্য অপশনস। সেখানে হবে যে বাতাসে যে ময়েশ্চার আছে তার সাথে ভায়োলেন্টলি রিয়াকশন করে এবং সোডিয়াম হাইড্রক্সাইড ফর্ম করে। দ্যাটস ওয়াই সোডিয়াম মনোঅক্সাইড শুড নট বি কেপ্ট অ্যাজ ইট ইজ ইন দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারে কিন্তু অ্যাজ ইট ইজ রাখা যাবে না। নেক্সট, একে যদি আমরা হিট করি অ্যাবাভ 400 ডিগ্রি সেলসিয়াস, ডিসপ্রপোর্শনেট টু গিভ পারঅক্সাইড অ্যান্ড মেটালিক সোডিয়াম। আমি তোকে দেখাচ্ছি যে এই যে রিয়াকশন লেখা রয়েছে এইটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, মানে নিজেই নিজের সাথে রিয়াকশন করে 400 ডিগ্রি সেলসিয়াস রিয়াকশনে সোডিয়াম পারঅক্সাইড আর সোডিয়াম তৈরি হয়। আর আরেকটা এখানে রিয়াকশন আছে সোডামাইট, NaNH2 তৈরি হয়, সোডামাইট আর সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি করা হয় অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করি। দিস টু রিয়াকশনস আর ইম্পর্টেন্ট রিয়াকশন, আমি দুটোর কথাই বললাম। সোডিয়াম পারঅক্সাইডে চলে এলাম। সোডিয়াম পারঅক্সাইডে কি না 300 ডিগ্রি সেলসিয়াস হুইচ ফ্রি ফ্রম ময়েশ্চার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, তো মেটালের সাথে এয়ার বা অক্সিজেনের রিয়াকশন করাতে হবে, সোডিয়ামের সাথে অক্সিজেনের রিয়াকশন করাতে হবে, সোডিয়াম পারঅক্সাইড তৈরি হবে এবং 300 ডিগ্রি সেলসিয়াসে এই রিয়াকশন করাতে হবে, সোডিয়াম পারঅক্সাইড তৈরি হবে। খুব একটা কঠিন কিছু নয়। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলছি, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় ছিল। সেটা হচ্ছে এটা একটা ইয়েলো কালারের সলিড, যদিও সোডিয়ামের সব সল্টই সাদা, সোডিয়ামের সমস্ত সল্ট, সোডিয়াম ক্লোরাইড নুন দেখেছিস তো, সমস্ত সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রক্সাইড সমস্ত সল্টই সাদা, বাট সোডিয়াম পারঅক্সাইড এটা কিন্তু একটু ইয়েলো কালারের, হালকা হালকা ইয়েলো কালারের। কেন হয় না, এটা কিন্তু এয়ারের সাথে রিয়াকশন করে সোডিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম কার্বনেট তৈরি করে। তো সেই কারণে কি হয় না, এইগুলোর জন্য একটু ইয়েলোইশ টিন্ট ওর মধ্যে দেখা যায়, ডিউ টু দ্য প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড সোডিয়াম কার্বনেট। তো সেটা সোডিয়াম পারঅক্সাইডের যে বিষয়টা, এটা কিন্তু খেয়াল রাখবি যে সোডিয়াম পারঅক্সাইড কিন্তু ইয়েলো কালারের সলিড, এটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু সাদা নয়। আচ্ছা, সোডিয়াম পারঅক্সাইড এখানে জলের সাথে রিয়াকশন, ওটা নিচে চলে এসছে। যাকে কোল্ড ওয়াটারের সাথে রিয়াকশন, কোল্ড ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াসে সোডিয়াম পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, বাট অ্যাট রুম টেম্পারেচার প্রডিউসেস অক্সিজেন। শোন, তুই হয়তো মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে যে যখন আরো নিচু ক্লাসে পড়েছিস তখন একটা রিয়াকশন আমরা পড়াতাম, সেই রিয়াকশনটা কি ছিল না, কি করে রুম টেম্পারেচারে অক্সিজেন তৈরি করবে, হাউ উইল ইউ প্রিপেয়ার অক্সিজেন অ্যাট রুম টেম্পারেচার, রুম টেম্পারেচারে তুমি অক্সিজেন কি করে বানাবে। তাতে এরকম বলা ছিল, একটা এরকম কনিক্যাল ফ্লাস্ক নেওয়া ছিল, এরকম বইতে ছবি থাকতো, এরকম সোডিয়াম পারঅক্সাইড এর মধ্যে ড্রপ করে ওয়াটার অ্যাড করা হতো রুম টেম্পারেচারে ওয়াটার অ্যাড করলে কিন্তু অক্সিজেন দেয়, এখান থেকে অক্সিজেন দেয়, কিন্তু সেই একই রিয়াকশন কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে করলে হাইড্রোজেন পেরক্সাইড দেয়। সোডিয়াম পারঅক্সাইড 25 ডিগ্রি মানে রুম টেম্পারেচার অক্সিজেন দেবে। এই দুটো ব্যাপার কিন্তু খেয়াল রাখবি যে 0 ডিগ্রি সেলসিয়াসে যেখানে হাইড্রোজেন পেরক্সাইড দেয়, 25 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেন দেয়। আর সোডিয়াম পারঅক্সাইডের সাথে H2SO পরে রিয়াকশন 0 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে বা উপরে যেখানে খুশি করিস না কেন, মোটামুটি হাইড্রোজেন পেরক্সাইডই পাবি। এই হাইড্রোজেন পেরক্সাইডটাকে একটা নাম আছে, এটা হচ্ছে 20% হাইড্রোজেন পেরক্সাইড তৈরি হয়, মার্কেটে কিনতে পাওয়া যায়, এর নাম হচ্ছে মার্কস পারহাইড্রল বলে একটা কম্পাউন্ড। এটা 20% H2O2 কে বলে, এটা অনেক কোশ্চেনের মধ্যে থাকে, 20% H2O2
এর মধ্যে মার্ক পার হাইড্রোল 20% H2O। সোডিয়াম পারঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে এবং সোডিয়াম কার্বনেট তৈরি করে, এখানেও অক্সিজেন ইউজ করা হয়। এটা কেন ইউজ করা হয় আমি তোকে বলছি। সেটা হচ্ছে যে সাবমেরিন জলের তলায় যায়, তো সেখানে খুব অক্সিজেনের একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে, কারণ তার অক্সিজেনের কিছু সাপ্লাই থাকে, কিন্তু কি হয় না, যেহেতু সাবমেরিন জলের তলায় থাকে এবং সেখানে অনেক লোকও থাকে, সাবমেরিনের মধ্যে অনেক লোকও থাকে, তো তারা কিন্তু রেসপিরেশন চালায়। তো রেসপিরেশনে আমরা কি ছেড়ে দিই? কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন ইউজ করি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। তো এই কার্বন ডাইঅক্সাইড যখন ছেড়ে দিই তখন কি হয় না, খুব একটা রুমের যদি দরজা জানালা সব বন্ধ, এবার অনেকজন রুমের মধ্যে রয়েছে, তাহলে কিরকম লাগে, কিরকম একটা স্টাফি টাইপের ওয়েদার হয়ে যায়, কিরকম কষ্ট হয় একটা। এই কষ্টটা কেন হয়? ডিউ টু দ্য প্রেজেন্স অফ হেভি অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। প্রচুর বেশি অ্যামাউন্ট কার্বন ডাইঅক্সাইড থাকার জন্য এই ব্যাপারটা হয়। তো এই কার্বন ডাইঅক্সাইডটাকে রিমুভ করার জন্য কি করা হয় না, সোডিয়াম পারঅক্সাইড বিভিন্ন কন্টেনারে সাবমেরিনের মধ্যে এরকম জায়গা থাকে, কাঁচের এরকম কাভার করা একটু জায়গা থাকে, ছোট ছোট ফুটো থাকে, হ্যাঁ, এরকম ভাবে সাবমেরিনের মধ্যে ভিতরে বিভিন্ন ঘরের মধ্যে এরকম গ্লাস দিয়ে এরকম ভাবে কাভার করা থাকে, গ্লাসের মধ্যে অল্প অল্প ফুটো থাকে, যার মধ্যে দিয়ে কিন্তু এয়ারটা ঢুকতে পারে। তো ওই সাবমেরিন ওই জায়গাগুলোতে কি হয় না, সোডিয়াম পারঅক্সাইড রেখে দেয়। ওরা কি করে না, এই কার্বন ডাইঅক্সাইডটাকে খায়। কার্বন ডাইঅক্সাইডকে খেয়ে কি করছে, শুধু কার্বন ডাইঅক্সাইড কমাচ্ছে তাই নয়, দিস ইজ ইম্পর্টেন্ট, কি অ্যাটমসফিয়ারে অক্সিজেনও দিচ্ছে। তার মানে বেশ অনেকক্ষণ ধরে, সাবমেরিন তো অনেকক্ষণ ধরে চলবে, তো বেশ ভালো রকমের আর কি একটা সাবমেরিনের। কারণ এটা অনেকেরই প্রশ্ন যে সাবমেরিনের মধ্যে কি করে অক্সিজেনের সাপ্লাইটা থাকে। অক্সিজেনের সাপ্লাই একটা দেয়া হয়, কিন্তু অক্সিজেনের বাইরে থেকে কোনো পাম্প করে অক্সিজেন ঢোকানোর ওখানে কোনো ব্যাপার নেই। প্রচুর অ্যামাউন্ট অফ সোডিয়াম পারঅক্সাইড কিন্তু ওখানে দেওয়া থাকে। এইসব কাজে সোডিয়াম পারঅক্সাইড কিন্তু লাগে। হ্যাঁ, এগুলো কিন্তু যে যখনই তুই পড়াশোনা করবি, কম্পিটিটিভ এক্সাম দিবি, সবসময় খেয়াল রাখবি যে অ্যাপ্লিকেশন কোন কোন কেমিক্যালসের অ্যাপ্লিকেশন আছে, মানে আমরা ইউজ করতে পারি, ডাইরেক্টলি আমরা ইউজ করতে পারি, বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারি। তো সেই সব ক্ষেত্রেই আর কি ব্যাপারটা ভালো করে পড়তে হয়। এটা শুধু সাবমেরিন নয়, ইল ভেন্টিলেটেড রুম, মানে এমন একটা রুম ধর যে দরজা জানলা বেশি নেই, বা ছোট ছোট খুপচি দরজা জানলা এরকম টাইপের, সেখানে একটা ওখানে সাফোকেশন হতে পারে। তো সোডিয়াম পারঅক্সাইড এরকম কোনো বাড়িতে রেখেছে বলে মনে হয় না, যতই সাফোকেটিং একটা বাড়ির মধ্যে চারিদিকে সোডিয়াম পারঅক্সাইড, দাদা এগুলো কি সাদা সাদা, এগুলো কি বুঝবেন না, ঘরে অক্সিজেন কম আছে, আমরা এটা ব্যবস্থা করেছি, এখান থেকে অক্সিজেনটা সাপ্লাইটা ব্যাপার, হাইফাই ব্যাপার। ঘরের মধ্যে সোডিয়াম পারঅক্সাইড দিয়ে রেখেছে অক্সিজেন সাপ্লাই। হ্যাঁ, আমি পুরো কেমিস্ট্রির ওপরে বেস করে আমি চলছি, ভাই জীবনে বেঁচে আছি কেমিস্ট্রির ওপর বেস করে, সোডিয়াম পারঅক্সাইড দিয়েছি, কোনো কষ্ট হবে না, দরজা জানলা বন্ধ থাকলেও কোনো কষ্ট হবে না, অক্সিজেনের সাপ্লাই আপনি ওখান থেকে পেয়ে যাবেন। বাহ, ভেরি গুড। তো এগুলো ভাবলেও ভালো লাগে যে এইসব লোকে এইসব ভাবে, এইসব ইউজ করে। তো আমাদের কাছে এইসব তো অবাক কাণ্ড, নতুন নতুন ব্যাপার। অক্সিডাইজিং এজেন্ট চারকোল বেশ কিছু, কার্বনকে অক্সিডাইজ করে কার্বনেট তৈরি করে, বা কার্বন মোনোঅক্সাইডকে কার্বনেট ফর্ম করে, সালফার ডাইঅক্সাইডকে সালফেট ফর্ম করে, বা অ্যামোনিয়াকে কিন্তু নাইট্রোজেনে কনভার্ট করে দেয়। ইট কন্টেন্স পারঅক্সাইড আয়ন, এরকম ধরনের এর মধ্যে আয়ন রয়েছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিছু রিয়াকশন সোডিয়াম পারঅক্সাইডের ইউজ তো আমি বলেইছি, অক্সিজেনেটিং দ্য এয়ার ইন সাবমেরিন, সেটাই তো এখন আমার বলতে ভালো লাগছে। অক্সিডাইজিং এজেন্ট তো হিসাবে কাজ করেই সবসময়, অক্সিডাইজিং এজেন্ট হিসাবে তো কাজ করবেই, যে কোনো পারঅক্সাইড কিন্তু অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করবে, এটা খুব কমন ব্যাপার, এটা খুব ইজি ব্যাপার যে পারঅক্সাইডে। কিন্তু সাবমেরিনে এয়ারকে ঠিকঠাক করার জন্য এটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখ, সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ল্যাবরেটরি কেমিক্যাল হিসাবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু কি না ইলেকট্রোলিসিস করে পাওয়া যায় এবং এয়ার পিউরিফিকেশনে কিন্তু ইউজ করা হয়। এয়ার পিউরিফিকেশন মানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকচুয়ালি কি করে না, অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করে। তো এয়ার পিউরিফিকেশন মানে হচ্ছে এয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটাকে কমিয়ে দেবে,
এয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড অ্যামাউন্টটাকে ডিক্রিজ করাবে। তো এগুলো করানোর জন্য কিন্তু সবসময় সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা যেতে পারে। তবে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সমস্যা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ভীষণ ভীষণ হাইগ্রোস্কোপিক। হাইগ্রোস্কোপিক মানে কি ময়েশ্চার টেনে নেয়, ফলে গলে পুরো জল হয়ে যায়। সেই জন্য সোডিয়াম পারঅক্সাইডের মতো নয়, সোডিয়াম পারঅক্সাইডের মতো এটাকে এত ভালোভাবে ইউজ করা যাবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয়। আমি বলেছি যে কাসনার প্রসেস, একটু আগে আমি বলেছি যে কাসনার প্রসেস বলে একটা প্রসেস ছিল যেটা দিয়ে সোডিয়াম তৈরি করা হতো। তারপরে আমি ডাউন্স প্রসেসের কথা বলেছি, আর কাসনার কোনো উল্লেখ করিনি। তো কাসনার একজন ভদ্রলোক কাসনার কেলনার, তিনি একটা এরকম ধরনের ইলেকট্রোলাইটিক সেল বানিয়েছিলেন, কাসনার কেলনার সেল। তো এই কাসনার কেলনার সেলে সোডিয়াম ক্লোরাইডকে অ্যাকুয়াস সলিউশনকে নিয়ে ইলেকট্রোলাইসিস করেছে। উনি কি করেছিলেন, ডাউন মল্টেন স্টেটে, মানে জল ফল কিছু দেয়নি, তাতে সোডিয়াম আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে, Na+ গেছে, সোডিয়াম হয়েছে, Cl- গেছে, ক্লোরিন হয়েছে, এখানে কিন্তু জলও দিয়েছে। তো কিন্তু এখানে কি তৈরি হয়েছে, মার্কারি ক্যাথোড ইউজ করা হয়েছে। দিস ইজ ইম্পর্টেন্ট, মার্কারি ক্যাথোড। তো সোডিয়াম কি হয়, ইলেকট্রোডে গিয়ে সোডিয়াম অ্যামালগাম তৈরি হয়, সোডিয়াম অ্যামালগাম তৈরি হয়, এবং সোডিয়াম অ্যামালগাম রিমুভ ফ্রম দ্য সেল, দেন ইট ইজ ডিকম্পোজড ইন দ্য সেপারেট সেল by water giving sodium hydroxide, hydrogen and mercury. Mercury is recycled. প্রথমে সোডিয়াম অ্যামালগাম তৈরি করা হয়, তারপরে তার সাথে জল মিশিয়ে কি করে হয় না ওই সোডিয়াম হাইড্রোক্সাইড ওখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে করবে বল তুই? সোডিয়াম করতে পারবে না, সোডিয়াম করতে গেলেই প্রবলেম হয়ে যাবে। কারণ একটা জিনিস বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে আমাদের এই মার্কারিটা কোনো কাজে লাগবে না, মানে মার্কারিটা রিসার্কুলেটেড হবে, কথাটা বুঝতে পেরেছিস? কিন্তু হেভি আমার সোডিয়াম অ্যামালগাম তৈরি হল, তারপর মার্কারিটা তো আবার ফেরত পেয়ে গেল। ইন্ডাস্ট্রি সবসময় কি করে না, রিসার্কুলেট করা যায় আবার তাকে ফেরত পাওয়া যায়, এরকম ধরনের মেথডই কিন্তু বেশি ইন্টারেস্টেড, এইরকম মেথডই কিন্তু বেশি ইউজ করে। তো সেই জন্যে এই মেথডটা আমি তোকে পরে দেখাচ্ছি, আরো তোকে মেথড দেখাচ্ছি আমি। হ্যাঁ, এই যে নেলসন সেল, হ্যাঁ, পছন্দ হলে তুই এটাও করতে পারিস। নেলসন সেল, এখানে কি হয় না, সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস সলিউশনকে সোডিয়াম Na+ Cl- করে, এবং এইখানে দেখ না এই হাইড্রোজেন এবং ক্লোরিন তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু ওইখানে যে জিনিসটা সেলের মধ্যে নিচে পড়ে যাবে, সেলের মধ্যে নিচে পড়ে যাবে, সোডিয়াম হাইড্রোক্সাইডটা নিচে পড়ে যাবে, ওখানে ক্লোরিন হাইড্রোজেন বেরিয়ে চলে গেল, নিচে পড়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড। সেই সোডিয়াম হাইড্রোক্সাইডে কার্বনের রিয়াকশন করে এখানে সোডিয়াম পাওয়া যেতে পারে, বা সোডিয়াম হাইড্রোক্সাইডটা তুমি ইউজ করতে পারো। আমরা এখানে কস্টিক সোডা পড়ছি বলে সোডিয়াম হাইড্রোক্সাইড এরকমভাবে তৈরি করে নিচ্ছি। কিন্তু সোডিয়ামকে সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করার চাইতে, দেখ তুই নিশ্চয়ই একটা কথা বোঝার চেষ্টা করবি যে তুই সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম তৈরি করা তোর পক্ষে লাভদায়ক হবে। এবারে তুই সোডিয়াম বাজার থেকে কিনে আনলি, 100 গ্রাম সোডিয়ামের দাম কত, 650-700 টাকা। তো তুই সেটা দিয়ে সোডিয়াম ক্লোরাইড বানালি, সোডিয়াম ক্লোরাইডের দাম কত, সোডিয়াম ক্লোরাইড 100 গ্রামের দাম কত, বলবে যে পয়সা দিতে হবে না, নিয়ে যা। 1 কেজি নুনের দাম 20 টাকা, না আমার 100 গ্রাম নুন দরকার, একটু দিন তো, তুই নিয়ে যা, তোর পয়সা লাগবে না, বা 100 গ্রাম দিতে পারবো না, 1 কেজির নিচে নুন বিক্রি করা যাবে না, এভাবে বলবে। তার মানে কেউ নিশ্চয়ই সোডিয়াম ইউজ করে সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম ক্লোরাইড বানাতে চাইবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম ক্লোরাইড ইউজ করে সোডিয়াম বানাতে চাইবে। সেই জন্য যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বানাতে হবে তখন জেনারেলি কি করা হয় না, সোডিয়াম ক্লোরাইডটাকে ইউজ করা হয়, কারণ সোডিয়াম ক্লোরাইডের দাম কম, সোডিয়াম ক্লোরাইডকে ইউজ করা হবে। এবার সোডিয়াম ক্লোরাইডে যেই জল মেশানো হবে সঙ্গে সঙ্গে কি হবে না, হাইড্রোজেন তৈরি করে দেবে, সোডিয়াম তৈরি হবে না। না হলে তুই কমন সেন্স, যদি লোকে যদি সোডিয়াম ক্লোরাইড থেকে সহজে তৈরি করতে পারত, তুই দেখতিস যে লোকে নুন খেতে পেত না। আজকে নুনের দাম, 1 কেজি নুনের দাম 20 টাকা, আর 1 কেজি সোডিয়ামের দাম মোটামুটি 3000 টাকার কাছাকাছি। আমি অ্যাপ্রক্সিমেট বললাম, তার থেকে বেশি হবে।
তো তাহলে তুই কি করবি, তুই কি করবি আমাকে বল। তুই সোডিয়াম ক্লোরাইড বাজার থেকে তুই 20 টাকা করে কিনবি, কিনে গাদা গাদা সোডিয়াম ক্লোরাইড সব কিনে নিবি যেখানে যত পাওয়া যাবে, তুই তাকে সোডিয়ামে কনভার্ট করে দিবি, করে বিক্রি করবি। কমন সেন্সের ব্যাপার। ভেরি গুড, ঠিক আছে, আমি খাতা দেখে রাখবো, কোনো অসুবিধা নেই। কেমন হলো পরীক্ষা? আরো পড়তে হবে, সেটাই বুঝে নিয়েছিস নিশ্চয়ই। তো ঠিক আছে, আবার আমাকে তো স্কুলের পরীক্ষা আছে, তাই তো? তাহলে পরীক্ষা হয়ে যাক, তারপরে আমাকে আবার ফোন লাগাবি, আমি কোশ্চেনটা বানিয়ে রাখবো। তো সেই জন্যে কি করা হয় না, সবসময় সোডিয়াম ক্লোরাইড থেকে যে তুমি গাদা গাদা সোডিয়াম বানাতে পারবে এরকমও কোনো অপশান নেই। তুই আজকে চিন্তা কর, তুই যদি কোনো লোক যদি মারা যায় না, তার চিন্তাটা বলে ফেলছি, মানে কি যে ভাবতে ভাবতে কি বলে ফেলি, মানে লোকে যদি অসুস্থ হয় তাহলে তাকে অক্সিজেনের সিলিন্ডার দিতে হয়। তুই ওষুধ দোকানে গিয়ে একটা অক্সিজেনের সিলিন্ডার দাম করবি, যে একটা অক্সিজেনের সিলিন্ডার আমার পেশেন্টের জন্য লাগবে, নার্সিংহোমে লাগবে বলেছে, তোকে 4000 টাকা দাম নেবে, ঠিক আছে? এবার সিলিন্ডারটা তুই ফেরত দিয়ে দিলে 1500 টাকা ফেরত দেবে তোকে, তাহলে 2500 টাকা। কত সিসি না, ওখানে 5 থেকে 6 লিটার মতো অক্সিজেন থাকে। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, ওকে দরজা খুলে দিয়ে আসি, আমি কিন্তু এখন নেই, একটু আমি আসছি, আবার মেসেজ করতে শুরু করিস না, 1 মিনিট। আচ্ছা, তো সেই জন্য সোডিয়ামকে কিন্তু তৈরি করতে গেলে কিন্তু ওরকম ভাবে অক্সিজেনের, হ্যাঁ অক্সিজেনের কথা বলছি, অক্সিজেন সিলিন্ডার এত দাম, তো তুই বলবি অক্সিজেন তো ফ্রিতেই পাওয়া যায় এয়ারে, আমি একটা সিলিন্ডার খুলে আমি ভরে আমি দিয়ে দেবো, 4000 টাকা, ভালো বিক্রি করা যাবে। তো এটা কি সম্ভব? এটা কি হয়? না, হয় না। তুমি যখন সুস্থ আছো, তোমার শরীর যখন ভালো আছে, তখন তুমি এয়ার থেকে অক্সিজেন নিতে পারছো। এয়ারে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, কিন্তু অক্সিজেনটা তুমি নিয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করতে পারছো, তোমার শরীরের মধ্যে সেই এফিসিয়েন্সিটা রয়েছে। কিন্তু যে অসুস্থ, যার শারীরিক কন্ডিশন খারাপ, সে তার পক্ষে সম্ভব নয় যে এয়ারের অক্সিজেনটাকে নেয়া। তাহলে এয়ারে অনেক ইনগ্রেডিয়েন্ট রয়েছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে 20%, তার থেকে ও অক্সিজেন নিতে পারছে না, ওর শরীরের কন্ডিশন তা নয়। তাহলে তোমাকে কি করতে হবে না, ওখান থেকে অক্সিজেনটাকে তোমাকে ওকে দিতে হবে, ওকে এয়ার দিলে হবে না, ওকে অক্সিজেনটা দিতে হবে। তো অক্সিজেন এয়ার থেকে নেওয়াটা কি সম্ভব? এবারে যদি তুই বলবি হ্যাঁ নেওয়া সম্ভব না, কেন 20% অক্সিজেন বেশ করবো, আমি নেবো। যদি নেওয়া সম্ভবপর হতো তাহলে তুই আমি কেউই থাকতাম না, তাহলে সমস্ত বড় বড় কোম্পানি তারা এয়ার থেকে অক্সিজেন ভরে ভরে নিয়ে বিক্রি করে দেবে, তুই পাচ্ছিস না, রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, অক্সিজেন দাদা অক্সিজেন, অক্সিজেন আছে, সিলিন্ডার 4000 টাকা কেনো, সিলিন্ডার নিয়ে কাঁধে করে ঘুরে বেড়াচ্ছিস। এবার কারোর অক্সিজেন নেই, অটোতে উঠতে গেলে একজন কেড়ে নিল, আমার অক্সিজেন নিয়ে চলে গেল। এ তো মানুষের বেঁচে থাকা মরে যাওয়ার সমস্যা, সে তো আরো কেড়ে নিয়ে চলে যাবে। একজন বাঁচার জন্য তো কাটতেই পারে, সে তো কাটবেই, একটা টাকা পয়সা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, ওটা তো আর মরে যাওয়ার মতো ব্যাপার নয়। মানুষের মারা যাওয়া বেঁচে থাকার চাইতে তো আর বড় কিছু হতে পারে না। তুই একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে, আমার ভর্তি সিলিন্ডার আছে, আমি আমার বাড়িতে অনেকগুলো সিলিন্ডার আছে, তোকে মারার দরকারই পড়বে না, তোর থেকে এই আমাকে দে অক্সিজেন সিলিন্ডার বলে তোর থেকে কেড়ে, কারণ নেই, কেড়ে নিয়ে চলে যাবে। কি বিভৎস অবস্থা হবে ভেবে দেখ, ইউ কান্ট ইমাজিন। তো ভগবান এমন ভাবে করেছে, সৃষ্টি করেছে, এয়ারে অক্সিজেন আছে, তুমি নিতেও পাইবে, চাইলে তুমি নিতেও পারবে, তোমার সুস্থ শরীর থাকলে তুমি নিতে পারবে, কিন্তু তুমি ওখান থেকে যে অক্সিজেন ভরে ভরে বিক্রি করবে তা সবসময় সম্ভবপর নয়। তার জন্য তোমাকে এয়ারকে পিউরিফাই করতে হবে, তার জন্য এতটা খরচ হবে যে তুমি যখন তখন করতে পারবে না। তুমি যদি খুবই ভগবান আজকে থেকে এয়ারের থেকে অক্সিজেন নেওয়াটা আমি ইজি করে দিলাম, যে যখন খুশি নাও, সকালে উঠে দেখবি কিছু পাচ্ছিসই না অক্সিজেন, পেপার দেখছিস অক্সিজেনের অভাবে কলকাতায় এতজন মৃত, তাহলে কি আমিও মারা যাচ্ছি? হ্যাঁ অক্সিজেন নেই, আমিও মারা যাচ্ছি। তাহলে
না, সব সহজলভ্য জিনিস থেকে খুব প্রেশাস জিনিস তৈরি করাটা ডিফিকাল্ট হয়। সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম তৈরি করা সেই কারণে ডিফিকাল্ট, সেই কারণেই সোডিয়ামের দাম অত বেশি হয়, কারণ নুন নিয়ে তুমি যখন তখন সোডিয়াম তৈরি করতে পারবে না। এগুলো মনে রাখবি। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট কি কি ফর্মে থাকে দেখ, দিস ইজ ইম্পর্টেন্ট। সোডিয়াম কার্বনেট একটাকে বলে Na2CO3, সোডা অ্যাশ বলে, মোনোহাইড্রেট, সোডিয়াম কার্বনেট মোনোহাইড্রেট Na2CO3.H2O, একে বলে ক্রিস্টাল কার্বনেট। দেখ এবারে হেপ্টাহাইড্রেট Na2CO3 7H2O, এরকম একটা রয়েছে। আর একটা আছে ডেকাহাইড্রেট, ডেকাহাইড্রেটের নাম হচ্ছে ওয়াশিং সোডা। অনেক জায়গাতেই এই মোনোহাইড্রেট ক্রিস্টাল কার্বনেট, এটা লোকে জানে না, এটা বুঝতেই পারে না যে ক্রিস্টাল কার্বনেট কোনটাকে বলে। তো এইগুলো এই রে অ্যান্ড সাজি মাটি ইন ইউপি বিহার, সেই সবের মধ্যে বেশিরভাগ এই ওয়াশিং সোডাটা থাকে। ওরা মাটি দিয়ে জামা কাপড় কাচে, ওর মধ্যে ওয়াশিং সোডাটা ওই মাটিতেই থেকে যায়। ওই সব জায়গায় ইউপি এবং ইয়েতে এক ধরনের মাটি পাওয়া যায়, সেই মাটিতে কিন্তু সাদা সাদা মতো দেখতে এরকম থাকে। আর ট্রোনার মাউন্টেন, ট্রোনার মাউন্টেন দেখেছিস? এক জায়গায় আছে, চারিদিকে এরকম লেক, পুরো লেক, এই মাঝখানে একটা এরকম মাউন্টেন, সাদা ধপধপ করছে, হোয়াইট, কি সুন্দর দেখতে, সোডিয়াম কার্বনেট। দেখতে যাবি, হ্যাঁ, এটা লেক, এখানে জল, চারিদিকে জল, কয়েক কিলোমিটার জুড়ে এরকম, এখানে ওয়াটার, আর এখানে সোডিয়াম কার্বনেটের একটা পাহাড়, বিশাল বড়। কে করলো এরকম বড় একটা পাহাড় এখানে? কে প্লেনে করে নিয়ে সোডিয়াম কার্বনেট? না, কেউ করেনি। দেখেছিস এরকম? কেউ তোরা দেখেছিস? অনলাইনে যারা আছিস, কেউ তোরা দেখেছিস এরকম ধরনের মাঝখানে চারিদিকে লেক আর মাঝখানে সোডিয়াম কার্বনেটের একটা বড় পাহাড় এরকম দেখেছিস? এরকম পৃথিবীর একটা জায়গাতেই রয়েছে, দেখেছিস? কেউ সারা শব্দ করছে না, মানে দেখেনি। ঠিক আছে, আমি তোকে বলে দিচ্ছি কোথায় আছে, চলে যাবি দেখতে, কোনো অসুবিধার কিছু নেই। আমি তোকে বলছি জায়গাটার নাম, আমি তোকে বলে দিচ্ছি, সেখানে এটা রয়েছে। একমাত্র পৃথিবীর একটা জায়গাতেই সেটা রয়েছে, সেটা হচ্ছে ইজিপ্টে আছে। মিশর, ওখানে পিরামিড দেখতে যায়, কিন্তু ইজিপ্টে আছে ট্রোনার মাউন্টেন। সোডিয়াম কার্বনেট, এই যে ক্রিস্টাল কার্বনেট Na2CO3 মোনোহাইড্রেট ক্রিস্টাল কার্বনেট, এইটা এখানে পাশে ছোট ছোট মাউন্টেন আছে, তার ক্যালসিয়াম কার্বনেটের সাথে দিনের পর দিন রিয়াকশন করে এটা তৈরি করেছে। এটা খুব দেখার জিনিস, হ্যাঁ, আমিও দেখিনি, তোরাও দেখিসনি, কারণ ইজিপ্টে যাইনি। হ্যাঁ, হঠাৎ করে তৈরি হয়নি, বহু বছর ধরে তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি এটা তৈরি হওয়ার, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই যে লেক, এই লেকের যে জল অনেক জায়গায় পড়ে থাকবি, এই লেকের জল কেউ খেতে পারবে না। এখানে 85% সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন। এই লেকের জলেতে কেউ ডুবেও যাবে না, সাঁতার না জানলেও কেউ ডুবেও যাবে না, ওইখানে পড়ে গেলে ওই রকমই থাকবে। আর এর পাশে অনেক এরকম ছোট ছোট মাউন্টেন আছে, যাতে হাই ক্যালসিয়াম কার্বনেট কন্টেন্ট। এই ক্যালসিয়াম কার্বনেট আর সোডিয়াম ক্লোরাইড, এটা দিনের পর দিন রিয়াকশন করে সোডিয়াম কার্বনেট Na2CO3 আর ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে। সোডিয়াম কার্বনেট সলিবিলিটি কম, কার্বনেট সল্টের সলিবিলিটি কম, দিনের পর দিন সোডিয়াম কার্বনেট জমতে এরকম করে আস্তে এটা কয়েক হাজার বছর, 1000 ইয়ার্স ধরে এটা হয়েছে। তৈরি হওয়ার পরে ট্রোনার মাউন্টেন তৈরি হয়েছে, পৃথিবীর একমাত্র মাউন্টেন যেটা সোডিয়াম কার্বনেট দিয়ে তৈরি। আর বাকি সব কিন্তু স্টোন, যেগুলো সেগুলো ক্যালসিয়াম সল্ট, কিন্তু এইখানে ইজিপ্টে আছে সেটা হচ্ছে সোডিয়াম সল্ট, সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এটা তৈরি করা হয় যে প্রসেসটা, সেটা হচ্ছে কি না, সলভে প্রসেস আর অ্যামোনিয়া সোডা প্রসেস। সেটা রিয়াকশনটা ভালো করে মনে রাখবি যে অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড জলের সাথে, তারপরে সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয়। সোডিয়াম ক্লোরাইডের নাম আছে ব্রাইন, স্যাচুরেটেড সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, দিস ইজ কল্ড ব্রাইন, এটাকে বলে ব্রাইন। তো এই ব্রাইন দিয়ে
সোডিয়াম বাইকার্বনেট তৈরি করা হয়। সোডিয়াম বাইকার্বনেটটাকে পরে 250 ডিগ্রি সেলসিয়াসে হিট করলে সোডিয়াম কার্বনেট পাওয়া যায়, বাইকার্বনেটকে হিট করলে কার্বনেট পাওয়া যায়। আর অ্যামোনিয়াম ক্লোরাইডে যা তৈরি হয়েছিল তাকে আবার রিসাইকেল করে দেওয়া যায়, রিসাইকেল করে দিয়ে আবার অ্যামোনিয়াটা ইউজ করা যাবে, এখানে অ্যামোনিয়াটা আবার ইউজ করা যাবে, একই জিনিস বারবার আবার করে ইউজ করা যাচ্ছে। তো সোডিয়াম কার্বনেট কিন্তু প্রসেসে এখানে লেখা আছে ব্রাইনে, দেখ ব্রাইন ব্র্যাকেটে সোডিয়াম ক্লোরাইড, এর মানে কি? মানে ব্রাইন মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের যে স্যাচুরেটেড সলিউশন, মানে জলে দিয়ে ডিজলভ করছো আর ডিজলভ করবে না, ওই সলিউশনটাকে বলে ব্রাইন। তাহলে এমনি সলিউশনকে বলে সোডিয়াম ক্লোরাইড সলিউশন, ওটাকে বলে ব্রাইন। তো ব্রাইন সলিউশন নিয়ে এই কাজটা করতে হয় বাইকার্বনেটের সাথে। কিন্তু এই পদ্ধতিতে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করা যাবে না। সলভেন্ট প্রসেস ক্যান নট বি ইউজ ফর দ্য প্রোডাকশন অফ পটাশিয়াম কার্বনেট সিন্স পটাশিয়াম বাইকার্বনেট, এটা গুরুত্বপূর্ণ, এই ইনফরমেশনটা মনে রাখি, পটাশিয়াম বাইকার্বনেট হ্যাভ মাচ গ্রেটার সলিবিলিটি দ্যান সোডিয়াম বাইকার্বনেট, সো পটাশিয়াম বাইকার্বনেট ক্যান নট বি প্রেসিপিটেটেড। পটাশিয়াম বাইকার্বনেটকে কিন্তু কখনো প্রেসিপিটেট ফেলে দেওয়া যাবে না। এইখানটা দেখ, এই যে সোডিয়াম বাইকার্বনেট পড়ে গেল এখানটা, তারপরে এই সোডিয়াম বাইকার্বনেটটাকে নিয়ে তুই হিট করলি, কিন্তু এখানে যদি সোডিয়াম বাইকার্বনেট না পড়ে যায়, পটাশিয়ামের যেই সল্ট হবে তখন কিন্তু সেপারেট হবে না, পড়বে না, কারণ ও সলিবল, তো ওর সাথে তো অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে যাবে, তাহলে কি করে তুই পাবি? সেই জন্য পটাশিয়াম কার্বনেট কিন্তু এই সলভেন্ট প্রসেসে তৈরি করা যায় না। সোডিয়াম কার্বনেটের হিট করলে ইয়ারে, দেখ আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেটে 10টা জল থাকে, হোয়াইট সলিড, ইফ্লোরেসেন্ট মানে ওর থেকে জল বেরিয়ে যায়, এক্সপোজার টু ড্রাই এয়ার ফর্মিং মনোহাইড্রেট, ওর থেকে 9টা জল বেরিয়ে যায়, 9টা জল বেরিয়ে যায়। তুই বলি 9টা জল বেরিয়ে যায়, আরেকটা আমি বের করবো আরেকটা জল, না, রাগের কোনো ব্যাপার নেই। ওই যে আরেকটা ওয়াটার মলিকিউল, ওটা যে কার্বনেটের ক্রিস্টালের ভিতরে ঢুকে থাকে, অন্যগুলো কিন্তু ওয়াটার হিসাবেই থাকে, কিন্তু একটা জল ওটা ক্রিস্টালের ভিতরে ঢুকে থাকে, ওই জলটাকে তুমি কিন্তু সহজে বের করতে পারবে না। ওটাকে কিন্তু হিট করতে গেলে 853 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটাকে বের করতে গেলে ওটা লুকিয়ে রয়েছে, হ্যাঁ, বেরোবি না মানে বেরো, ওরকম করলে তবে, হুইচ ডাজ নট ডিকম্পোজ অন ফার্দার হিটিং ইভেন টু রেড, ওই জলটা বেরোবে, কিন্তু তারপরে আর সোডিয়াম কার্বন নাটু কার্বনেট Na2CO3, এবার একে নিয়ে তুমি আরো হিট করি, দেখি কি হয়, আরো হিট, আরো কিছু হবে না, লিথিয়াম কার্বনেটকে যদি হিট করিস তাহলে লিথিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন হবে। সোডিয়াম পটাশিয়াম কার্বন হিট করলে কিছু হয় না, কার্বনেট ডিকম্পোজ করে না। রেডনেস মানে লাল হয়ে গেছে, টকটক হয়ে গেছে, তবুও কিচ্ছু হবে না। এরকম ক্যালসিয়াম সালফেট, অ্যানাইডাস ক্যালসিয়াম সালফেট, যত হিট কর কিছু হবে না, ইউজলেস কেমিক্যাল, কোনো ওই কেমিক্যাল কিছু কাজে লাগে না। বলে ডেড বার্ড, মরা পোড়া মানে হাফ মরা পুড়ে গেছে, ওটা কিছু কাজে লাগে? তোকে একটা দিল, তোমাকে একটা মরা দিলাম, ডেড বডি দিলাম, যেটা হাফ পোড়া, এটা গিফট করলাম, কেউ এরকম গিফট নেবে? তুই বল। ডেড বার্ড মানে পুড়ে মরেছে বা মরে পুড়ে গেছে, যাই হোক, এরকম ধরনের একটা জিনিস কি কাজে লাগবে? ডেড বডি কিন্তু অনেক দাম, ডেড বডি কিন্তু কাজে লাগে, বায়োলজিক্যাল অনেক কিছু এক্সপেরিমেন্টে কাজে লাগে ডেড বডি, অনেক ডেড বডি ডোনেট করে, ডেড বডি পাচার হয়, এসব হয়, অনেক কিছু হয়, কিন্তু হ্যাঁ ডেড বডি পাচার হয়, দেখি রে, ভাবতেই পারবি না, ডেড বডি হসপিটাল থেকে এক একটা ডেড বডির দাম কয়েক লাখ টাকা। না, অনেক মারা যায় এরকম ভাবে, যেগুলো আর কি অ্যাক্সিডেন্টাল ডেথ বা এরকম ধরনের নিখোঁজ হয়ে গেছে, বা এরকম তো অনেক হয়, বা ভিখারি এইসব রাস্তাঘাটে যারা পড়ে থাকে তারা মরে যায়, এগুলো বেয়ারিস লাশ হিসাবে তো ওই বডি বিক্রি হয়ে যায়, তার অ্যানাটমিগুলো অ্যানালিসিস করার জন্য অনেক বিদেশে পাচার হয়, এইসব হয়, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক দামি জিনিস, এরা এইসব করে, এইসবের বিজনেস করে, তুই ভাববি না যে কত লোক কত কি করে, কিসের কোনো ব্যাপার নেই, এগুলো করে, সেই লোকটাকে বাইরে দেখলে বুঝতে পারবি না, বড় পার্টি করছে, এরকম করছে, গলফ গ্রিনে বড় ইয়েতে থাকছে, গেস্ট হাউসে যাচ্ছে, কিন্তু তার ফোনেই ওসব হয়ে যাচ্ছে, এখান থেকে লাশ ওখানে চলে গেল, ওখান থেকে লাশ ওখানে চলে গেল, এইসব হয়, প্রচুর হয়, এসব বড় সব আন্ডারওয়ার্ল্ডের ব্যাপার স্যাপার, হাইফাই ব্যাপার। আচ্ছা, সোডিয়াম কার্বনেট যদি জল ঢেলে দাও তাহলে কি হবে না, কনসিডারেবল, দেখ এটা কিন্তু এক্সোথার্মিক,
কনসিডারেবল ইভলিউশন অফ হিট, এখানে কিন্তু এক্সোথার্মিক গরম হয়ে যায়, এবং রেজাল্টিং সলিউশন ইজ অ্যালকালাইন ডিউ টু দ্য হাইড্রোলিসিস। রেজাল্টিং সলিউশন কিন্তু অ্যালকালাইন হয় কারণ এটা উইক অ্যাসিড, এটা স্ট্রং অ্যালকালি, তো রেজাল্টিং সলিউশনটা কিন্তু সবসময় এটা অ্যালকালাইন হবে, কারণ সোডিয়াম হাইড্রক্সাইড একটা স্ট্রং অ্যালকালি। এটা সোজা তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা, সোডিয়াম কার্বনেট, এটা কিন্তু এই ক্যালসিয়াম ক্লোরাইড দিলে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট প্রেসিপিটেট পড়ে। ইনসলেবল নর্মাল অর বেসিক কার্বনেট, এটা হয়। এটা গুরুত্বপূর্ণ জিনিস নয়। এইটা একটা কম্পাউন্ড আছে ম্যাগনেসিয়াম মিক্সচার, আমি পরে ম্যাগনেসিয়ামের মধ্যে পড়াবো, আমি ম্যাগনেসিয়ামের মধ্যে দিয়েছি ম্যাগনেসিয়াম মিক্সচার, এটা এখানে দরকার নেই সেরকম একটা গুরুত্বপূর্ণ। এবারে দেখ যে সোডিয়াম কার্বনেটকে যদি কোনো মেটাল সল্ট নিয়ে যদি তুই রিয়াকশন করিস, তাহলে কি হয় না, এরকম অপশান দেয়। আমি তোকে প্রশ্নটা আমি তোকে দেখালে আমি দেখাতে পারতাম, সেই কোশ্চেনটা এখানে রাখিনি, যে ফেরিক হাইড্রক্সাইড, ফেরিক সালফেট, এরকম ভাবে তোকে দেবে সোডিয়াম কার্বনেট সলিউশন রিয়াকশন করে একটা প্রেসিপিটেট পড়ে। এটা কিসের প্রেসিপিটেট পড়ে? এবারে তুই এখানে ফেরিক সালফেট আছে তো সোডিয়াম কার্বনেট, বেশিরভাগ স্টুডেন্টই লিখবে যে ফেরিক কার্বনেটের প্রেসিপিটেট পড়ে। এই ফেরিক কার্বনেটের প্রেসিপিটেট পড়ে না, ফেরিক কার্বনেট জলের সাথে রিয়াকশন করে ফেরিক হাইড্রক্সাইডের অ্যাকচুয়ালি ব্রাউন প্রেসিপিটেট পড়ে। সেই জন্য এখানে অনেকগুলো অপশান দেওয়া থাকে, ফেরিক অক্সাইড, ফেরিক হাইড্রক্সাইড, ফেরাস হাইড্রক্সাইড, এইসব অপশান থাকে। এটা ফেরিক হাইড্রক্সাইড, এই অপশানটা হবে। তো রিয়াকশন তোকে লিখতে দেবে না, রিয়াকশনে ভালো করে তুই লক্ষ্য করে দেখ যে কি রিয়াকশনটা হয়েছে, কি প্রোডাক্ট হয়েছে, ভালো করে ভাব, দেখলেই তুই বুঝতে পারবি যে এই যে মেটাল কার্বনেটগুলো খুবই আনস্টেবল। মেটাল অ্যালুমিনিয়াম কার্বনেট বলে কোনো সল্ট দেখতে পাবি না। অ্যালুমিনিয়াম কার্বনেট দোকানে গিয়ে অ্যালুমিনিয়াম কার্বনেট দিন, বাবা বলছি লোকের সাথে ইয়ার্কি মারতে, যাও এখান থেকে, বেরো এখান থেকে, অ্যালুমিনিয়াম কার্বনেট হয় না। তো অ্যালুমিনিয়াম কার্বনেট তৈরিই করা যায় না। অ্যালুমিনিয়াম কার্বনেট তৈরি করতে গেলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হয়ে যাবে। যেই কার্বনেট তৈরি হবে সঙ্গে সঙ্গে সেটা ডিকম্পোজ করে যাবে, ডিকম্পোজ করে গিয়ে হাইড্রক্সাইড তৈরি হবে। সোডিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাইঅক্সাইড পাস করলে কার্বনেট থেকে বাইকার্বনেট যাওয়া যাবে, বাইকার্বনেট থেকে হিট করলে কার্বনেটে যাওয়া যায়, কিন্তু একে হিট করে এদিকে যাওয়া যাবে না, একে হিট করে কার্বন ডাইঅক্সাইড দিয়ে পাস করলে, যেরকম ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে একই রকমের হয়, লাইম ওয়াটারকে মিল্কি করে, আবার লাইম ওয়াটার এক্সেস পাঠালে ক্লিয়ার হয়ে যায়। সোডিয়াম সালফেট গ্লোবাল সল্ট, খুব গুরুত্বপূর্ণ, 10টা জল থাকে এর মধ্যে। হ্যাঁ, এটা যে প্রসেসে করা হয় সেটা হচ্ছে লে ব্ল্যাঙ্ক প্রসেস। এখানে কি হয় না, আমাদের একটু আমাদের ইন্ডাস্ট্রিয়াল মেথড বা অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন দরকার লাগে, সেই জন্য আমরা এইসব ইনফরমেশনগুলো দিয়েছি। সোডিয়াম H2SO4 সাথে সোডিয়াম সালফেট তৈরি করে এবং HCl তৈরি হয়। সোডিয়াম সালফেট গ্লোবাল সল্ট, এটা মনে রাখবি। আচ্ছা, গ্লোবাল সল্টের প্রপার্টি ক্রিস্টালাইন সলিড। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টি এখানে গুরুত্বপূর্ণ, একে যদি H2SO4 সাথে সোডিয়াম বাইসালফেট হয়, সোডিয়াম ইনসলেবল সল্ট সলিউশন মানে লেড নাইটের সাথে রিয়াকশন করলে লেড সালফেটের হোয়াইট প্রেসিপিটেট দেয়, এটা মনে রাখবি, হোয়াইট প্রেসিপিটেট অফ লেড সালফেট, সোডিয়াম সালফেটের সাথে রিয়াকশন করে লেড সালফেট তৈরি হয়। অনেক সময়তেই কিছু জায়গায় কিছু কোশ্চেনে তুই দেখতে পাবি যে তার ধর কিছু একটা কম্পাউন্ড আছে, ধর নাইট্রিক অ্যাসিড তৈরি করা হচ্ছে, ওর মধ্যে লেডের ইম্পিউরিটি চলে গেছে, কারণ অনেক ওরের মধ্যেই থাকে। তো লেডে যদি ইম্পিউরিটি চলে যায় তাহলে লেডের সল্টগুলোকে কীভাবে সরাবে? সোডিয়াম কার্বনেটের মধ্যে, সোডিয়াম সালফেটের মধ্যে দিয়ে পাঠালে, সোডিয়াম সালফেটের মধ্যে দিয়ে সলিউশনের মধ্যে দিয়ে পাঠালে ওটা লেড সালফেট হয়ে নিচে পড়ে যায়। তো সেই জন্য এই রিয়াকশনটা দিয়েছে, এই রিয়াকশনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে দেখ যে সোডিয়াম ক্লোরাইড নেচারে রক সল্ট বা হ্যালাইট এই হিসাবে থাকে, রক সল্ট বলে বা হ্যালাইট বলে, এগুলো সব আগের পুরানো নাম দিয়ে দিয়েছি। তো সি ওয়াটার সোডিয়াম ক্লোরাইড অকার্স টু দি এক্সটেন্ট অফ 2.6 থেকে 2.9%, মানে কত বেশি জলের মধ্যে থাকে, এবং এক্সপোজ টু সান ইয়ারে রেখে দিলে স্যালোপিড, ওখান থেকে কিন্তু
স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় এবং পরে সেপারেট হয়ে যায়। কিভাবে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় খুব একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় নেই। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের সব থেকে গুরুত্বপূর্ণ রিয়াকশন কি আছে না, সোডিয়াম ক্লোরাইডের থেকে HCl তৈরি করা যায়, ডাইরেক্টলি করা যেতে পারে বা MnO2 ওর সাথে মিশিয়ে দিয়ে রিয়াকশনটাকে ফাস্টার করার জন্য ক্যাটালিস্ট মিশিয়ে রিয়াকশনটাকে ফাস্টার করে করা যেতে পারে। এখানে কয়েকটা সোডিয়াম থায়োসালফেটের রিয়াকশন দেওয়া রয়েছে। কি হয় শুধু প্রোডাক্টগুলোর জন্যই দেওয়া রয়েছে, এই প্রোডাক্টগুলো হয়, এছাড়া খুব একটা এর সোডিয়াম থায়োসালফেটের কয়েকটা রিয়াকশন গুরুত্বপূর্ণ। আমি এটা ছকটা ছাড়া আমি রিয়াকশনটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে এই সোডিয়াম সালফাইড Na2SO3 এর সাথে সলিউবল সালফারের রিয়াকশন করলে সোডিয়াম থায়োসালফেট পাওয়া যায়, বা এই যে রিয়াকশনটা একে বলে স্প্রিংস রিয়াকশন। সোডিয়াম সালফাইড, আয়োডিন আর সোডিয়াম সালফাইড একসাথে রিয়াকশন, এরকম রিয়াকশন তুই পাবি না। সোডিয়াম সালফাইড আর আয়োডিন রিয়াকশন করে সোডিয়াম থায়োসালফেট তৈরি হয়। তবে থায়োসালফেটের সব থেকে গুরুত্বপূর্ণ রিয়াকশনটা আমি তোকে একটু পরে বলছি। এটাও দেয় মাঝে মাঝে। কার্বন ডাইঅক্সাইডটা এদিকে চলে এসছে, আমি জাস্ট এখানে লিখেছিলাম তাকে। সোডিয়াম থায়োসালফেট তৈরি হয় এই রিয়াকশনটা, হ্যাঁ এইটা দেয় কি প্রোডাক্ট হয়। সোডিয়াম সালফাইডের সাথে সালফার রিয়াকশন করলে সোডিয়াম পেন্টাসালফাইড Na2S5 পেন্টাসালফাইড তৈরি হয়। মনে হবে সে সোডিয়ামের ভ্যালেন্সি 5 না, সালফার আসলে জুড়ে থাকে, পলিমেরিক স্ট্রাকচার ফর্ম করে, সেই জন্য এরকম হয়েছে। আচ্ছা, সোডিয়াম থায়োসালফেটকে যদি তুমি এই জলটা বের করতে কত টেম্পারেচার লাগে, 215 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। ফার্দার হিট করলে ডিকম্পোজ করে যাবে, এই পেন্টাসালফাইডটা আবার ফর্ম করে, সোডিয়াম সালফেট হয়, পেন্টাসালফাইডটা আবার ফর্ম করে। সোডিয়াম থায়োসালফেট থেকে বেশ কিছু কোশ্চেন দেয় এখানটায়, এটা হয়তো দরকার নেই, এইখানটায় দরকার। সেটা হচ্ছে যে এই রিয়াকশনটা বেশি দরকার। দেখ ভালো করে, এটা হচ্ছে ইয়েলো কালারের, এটা হচ্ছে কালারলেস। এরা যেই রিয়াকশন করে সঙ্গে সঙ্গে পার্পেল কালারের একটা কম্পাউন্ড তৈরি হয়। জিজ্ঞাসা করে যে পার্পেল কালারের কম্পাউন্ডটা তৈরি হয়, পরে ধীরে ধীরে ওটা গ্রিন হয়ে যায়। তো কি তৈরি হয় আর কি সে গ্রিন হয়ে যায়, এটা অনেকবার দেয় যে এই কম্পাউন্ডটা যেটা, এই যে সোডিয়ামের যে ফেরোসালফাইড কমপ্লেক্স যেটা, সেই কমপ্লেক্সটার কালার হচ্ছে পার্পেল। পরে এইটা নিজে হাইড্রোলিসিস হয়ে ফেরাস ক্লোরাইড কম্পাউন্ড ফর্ম করে। এটা অটো ক্যাটালাইটিক রিয়াকশন, মানে নিজেই রিয়াকশন করে নিজেকে ক্যাটালাইজ করে এবং রিয়াকশনটা অন্য একটা রাস্তায় চলে যায়, ফেরাস ক্লোরাইড হয়। এই রিয়াকশনটা দরকারি, এই রিয়াকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে ইম্পর্টেন্ট লিখে দিলাম, আমি কয়েকটা রিয়াকশন আমি মেনশন করে দিচ্ছি তোকে। আচ্ছা, এটাও খুব দরকার, এটা আয়োডিনের কোয়ান্টিটিভ এস্টিমেশন, কোথায় কত আয়োডিন আছে সেটা তুমি বুঝতে পারবে সোডিয়াম থায়োসালফেটের সাথে টাইট্রেশন করে। সোডিয়াম থায়োসালফেটের সাথে টাইট্রেশন করে এটা আয়োডিনটা ডিকালারাইজ করে দেবে। সোডিয়াম টেট্রাথায়োনেট, এটা অ্যাকচুয়ালি এইটার নাম, সোডিয়াম টেট্রাথায়োনেট এটার নাম, এটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড, এটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড আর এটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। তো কোয়ান্টিটেটিভ এস্টিমেশনের জন্য এই রিয়াকশন লাগে, রিয়াকশনের প্রোডাক্টটা খেয়াল রাখবে, Na2S4O6। আচ্ছা, এটা হচ্ছে সিলভার নাইট্রেট দিলে কি রিয়াকশন হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কালার চেঞ্জটা অদ্ভুত, যে সোডিয়াম থায়োসালফেটকে চেনার জন্য আইডেন্টিফিকেশন টেস্ট হিসাবে বেস্ট। কিভাবে না, যেই তুই সোডিয়াম থায়োসালফেটের মধ্যে সিলভার নাইট্রেট দিবি, প্রথমে কালারটা হোয়াইট থাকবে, তারপরে ইয়েলো হবে, তারপরে ব্রাউন হবে, তারপরে ব্ল্যাক হবে। কারণ সোডিয়াম সিলভার থায়োসালফেট যেটা তৈরি হয় সেটা কিন্তু হোয়াইট, এবারে তারপরে আস্তে আস্তে সিলভার সালফাইড, এটা হচ্ছে ব্ল্যাক। এইটা কনভার্ট হতে 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 প্রথমে হালকা হালকা সোডিয়াম সিলভার সালফাইড হয়, তখন ইয়েলো, আর একটু বেশি হয় ব্রাউন, আলটিমেটলি পুরোটা যদি সিলভার সালফাইড হয় তাহলে পুরোটাই ব্ল্যাক কালারে কনভার্ট হয়ে যায়। তো সোডিয়াম থায়োসালফেট সেটা থেকে কিন্তু এই রিয়াকশনটা গুরুত্বপূর্ণ, সিলভার নাইট্রেট দিলে কিন্তু সেটা একটা ব্ল্যাক কালারে কনভার্ট হয়ে যায়, দরকারি রিয়াকশন। সিলভার ব্রোমাইড দিয়ে, এটা হচ্ছে ফটোগ্রাফি যে আগেকারের দিনে, এখন তো ফটোগ্রাফিতে তো ফিল্ম ইউজ করে না, আগে যে ফিল্ম ইউজ করতো
আগে তো একটা ক্যামেরার মধ্যে তো ফিল্ম লাগানো থাকতো, তো ওইটা যেটা ওই যে ফিল্মটা লাগানো থাকতো ওইটা কিসের না সিলভার ব্রোমাইডের। ওই সিলভার ব্রোমাইডের এবারে ওটা হচ্ছে ওখানে কোটিং থাকতো। এবারে যখন ছবি তোলা হতো ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্যে তোমার পিছনের দিক থেকে যে লাইটের পার্টটা যেটা সেটা তোমার বডির বর্ডারটা বাদ দিয়ে বাকি অংশটা লাইটটা চলে যেত, লাইটটা চলে গিয়ে সিলভার ব্রোমাইডকে সিলভার অক্সাইড করে দিত। কিন্তু বাকি যে অংশটা তোমার বডি শরীরটা রয়েছে সেই অংশটা কিন্তু সিলভার ব্রোমাইডে কিছু হতো না। এটা এবারে সোডিয়াম থায়োসালফেট দিয়ে যখন রিয়াকশন করা হতো ওটা নেগেটিভ, এবারে তাকে জাস্ট রিভার্স করে একজন মানুষের দেখবি নেগেটিভ ছবি থাকতো, ওটা হচ্ছে সিলভার ব্রোমাইডের সাথে সোডিয়াম থায়োসালফেট রিয়াকশন করে যেটা পাওয়া যাচ্ছে সেটা। এই যে সিলভার সোডিয়াম থায়োসালফেট এটা কালারলেস এরকম ধরনের পাওয়া যাবে, ওখানে আর কালার থাকবে না। তারপরে ওটাকে পজিটিভ করে একটা প্রিন্ট করে দেওয়া হতো। এই রিয়াকশনটা সেই জন্যে দরকারি, আগের পুরানো দিনের রিয়াকশন, কিন্তু এটা দরকার। সোডিয়াম থায়োসালফেট কপার সালফেটের সাথে রিয়াকশন করে, কপার কিউপ্রিক থায়োসালফেট তৈরি হয়, কিউপ্রাস থায়োসালফেট তৈরি হয়, এক্সেস দিলে সোডিয়াম কিউপ্রা থায়োসালফেট তৈরি হয়। এই রিয়াকশনটাও দরকার পড়বে কপার সালফেটের সাথে সোডিয়াম থায়োসালফেটের রিয়াকশন। আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেট খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নেই। সব থেকে গুরুত্বপূর্ণ প্রসেস আমি তোকে বলে দিচ্ছি কয়েকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা সলভের প্রসেস তৈরি করা হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ফেনাপথ্যালিনে কোনো কালার দেয় না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোকে যদি বলে যে সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট তুমি কি করে ডিফারেন্সিয়েট করবে বলো, তুই কি করবি না ফেনাপথ্যালিন যদি এতে দিস বা এতে দিস, এতে কিন্তু ওটা পিঙ্ক কালার হয়ে যাবে, কিন্তু এতে কিন্তু কালারলেস থাকবে। তুই বলে এটাও তো সোডিয়ামের সল্ট, এটাও সোডিয়ামের সল্ট, বেশ করবো এটাতেও পিঙ্ক লিখবো না, এরকম বলতে নেই। কেন না, এটাতে হচ্ছে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা হচ্ছে অ্যাসিড সল্ট, ওর মধ্যে কিন্তু হাইড্রোজেন আছে, তো সেই জন্যে ওটা কিন্তু হাইড্রোজেন থাকার ফলে ওটা কিন্তু ফেনাপথ্যালিনে কিন্তু কোনো কালার ডেভেলপ করে না। ওর পিএইচটা এমন রেঞ্জে হয়, আমাদের তো একটা চ্যাপ্টার তো বাদই চলে গেছে আয়নিক ইকুইলিব্রিয়া, ওতে বলা আছে যে কোনো অ্যাসিড বেস ওরকম ভাবে কিন্তু কালার চেঞ্জ করে না, কালার চেঞ্জ হওয়ার জন্য আরো অনেক কন্ডিশন জরুরি। তো ফেনাপথ্যালিনে কালার চেঞ্জও করতে পারে না, ওর যা পিএইচ, নিজের পিএইচ আর ইন্ডিকেটরের পিএইচ মিলতে হবে তবেই কিনা কালার চেঞ্জ করতে পারবে, কিন্তু ফেনাপথ্যালিনে কালার চেঞ্জও করতে পারে না। ফেনাপথ্যালিনটা তুই মনে রাখবি ইন দ্য সেন্স সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেটের মধ্যে কিভাবে ডিস্টিংশন তুমি করবে, যে ফেনাপথ্যালিন দিলে কিন্তু পিঙ্ক কালার হবে সোডিয়াম কার্বনেটে, কিন্তু সোডিয়াম বাইকার্বনেটে কিন্তু কালারলেস থাকবে। তো সেই জন্যে আমার অনেক জায়গায় আমি দেখেছি সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট ক্যান বি ডিস্টিংগুইশড বাই বলে অনেকগুলো কেমিক্যালসের নাম দেয়, তখন ফেনাপথ্যালিনই হবে অ্যান্সার, এরকমটা আমি তোকে বলে দিলাম, তো সেটা খেয়াল রাখবি। আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেট জিঙ্ক সালফেটের সাথে রিয়াকশন করে জিঙ্ক কার্বনেট তৈরি করে, এটা used as soda bicarb to neutralize the stomach acidity. সোডা বাইকার্ব এটা তৈরি করা হয়, এই সোডিয়াম বাইকার্বনেট দিয়ে সোডা বাইকার্ব তৈরি করা হয় যাদের ইন্টেন্স অ্যাসিডিটি মানে হচ্ছে যে তাদের খুবই অ্যাসিডিক হয়েছে, মানে একদম গলা বুক জ্বালা করছে, ডাক্তারবাবু কিছু করুন, পারছি না, 3-4টে বিয়ে বাড়ি লাগাতার খেয়েছি, আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না। তো তাকে কি তুই সোডিয়াম কার্বনেট খাইয়ে দিবি? সোডিয়াম কার্বনেট কি মুখ দিয়ে খাইয়ে দিবি? সোডিয়াম কার্বনেট নে খা, মরে যাবে, সোডিয়াম কার্বনেট খালেই মরে যাবে। কেন না, সোডিয়াম কার্বনেট যেই ওখানে যাবে, ওখানে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, স্টমাকের মধ্যে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তো সোডিয়াম কার্বনেট যেই খানিকটা খেয়ে নেবে, সঙ্গে সঙ্গে ওর এখান থেকে কি হবে না, হু করে কার্বন ডাইঅক্সাইড বেরোতে থাকবে। তো হু করে যখন কার্বন ডাইঅক্সাইড বেরোবে, তখন কার্বন ডাইঅক্সাইডটা যদি প্রচণ্ডভাবে বেশি বেরোতে থাকে, তাহলে কি হবে, রেসপিরেটরি ট্র্যাক যেটা, সেই রেসপিরেটরি ট্র্যাক দিয়ে বেরোতে পারবে না, কারণ অক্সিজেনের সেখানে তোর কম পড়ে যাবে। তুই একটা কাজ করবি, খুব তাড়াতাড়ি করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিবি, ধর খুব তাড়াতাড়ি করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিবি, ধর তোকে বলেছে খেতে তো পারবি না, প্রথম কথা কোল্ড ড্রিঙ্কস একটা ঝাঁঝালো কোল্ড ড্রিঙ্কস মানে যাতে খুব কার্বন ডাইঅক্সাইড আছে, ধর থামস আপ এরকম ধরনের
কার্বন ডাই অক্সাইড আছে, খুব ঝাঁঝালো ঝাঁঝ টাইপের। খেয়ে দেখবি, কষ্ট হবে তো, দেখবি বুক পর্যন্ত, এই পর্যন্ত দেখবি যেন মনে হবে বন্ধ হয়ে গেছে। তারপরে বেশ কিছুক্ষণ বাদে তুই ও এরকম করলি, তখন কি হলো, কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে গেল, তোর বুকটা হালকা হলো, এখানে হালকা হয়ে গেল। না হলে তুই দেখবি কষ্ট হবে। আর এরকম ভাবে যদি তুই হু করে কার্বন ডাই অক্সাইড বেরোতে থাকে, এরকম করে যদি কার্বন ডাই অক্সাইড তুই বের করতে থাকিস, তাহলে কি হবে, মরে যাবি তুই, বাঁচবি না, অক্সিজেন যাবে না, একটু বাদেই তুই মারা যাবি, বাঁচতে পারবি না। অনেক সময় অনেকে কম্পিটিশন করে, জানে না যে কেন, হয়তো ফুচকা খাওয়ার কম্পিটিশন, 100 ফুচকা খেতে হবে, 200 ফুচকা খেতে হবে, কি 100 রসগোল্লা খেতে হবে, হ্যাঁ 50টা রসগোল্লা, কেন কম্পিটিশন না খাওয়ার, লোকগুলো অনেক মারা যায় এত খেতে থাকে না। ফলে কি হয় যে তার পেট ভরে গিয়ে পুরো শ্বাসনালী এখানে পর্যন্ত চলে আসে, একটু জায়গা থাকা দরকার, ফলে অক্সিজেনটা যেতে পারে না, রেসপিরেটরি ট্র্যাক বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, ফলে দম নিতে পারে না, হার্ট অ্যাটাক হয়ে যায়। ওটাকেই তো বলে হার্ট অ্যাটাক, যে সাফিসিয়েন্ট ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড তোমার হার্টে পৌঁছতে পারছে না। তো সাফিসিয়েন্ট ব্লাড যদি হার্টে না পৌঁছতে পারে, কেন পৌঁছতে পারছে না, না অক্সি হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, ততটা চাইছো তুমি ততটা তৈরি হচ্ছে না, কারণ তোমার বডিটা অন্য কাজে এনগেজ হয়ে গেছে। তুমি খাওয়ার জন্য মানে একটা টাইমের মধ্যে 5 মিনিটের মধ্যে এতগুলো রসগোল্লা খেতে হবে, কি এতগুলো ফুচকা খেতে হবে, এরকম ধরনের অনেক জায়গায় কম্পিটিশন হয় না, তো এরকম হয়, অনেক ক্ষেত্রে হয়, মারা যায়, খেতে গিয়ে মারা যায়, এরকম অনেক ইনস্ট্যান্স আছে। তার পিছনে হার্ট অ্যাটাক হয়ে যায়, এরকম যে খেলো হয়তো কিন্তু আর বাঁচলো না আর কি, মারা গেল ওই খাওয়ার জন্যে, অন্য আদার প্রবলেম এরকম অ্যারাইজ করে। তো সোডা বাইকার্বনেট খুব অল্প পরিমাণ দিয়ে ওটাকে দেখবি যে ওটা ডিজলভ করে দেওয়া হয়, খুব অল্প পরিমাণে, বেশি দিলে কার্বন ডাই অক্সাইড এমন বেরোবে যে ও মারা যাবে, ও বাঁচবেই না, এই কার্বন ডাই অক্সাইড হু করে বেরোতে থাকবে। হ্যাঁ, বেকিং সোডা, অনেকে খাবার সোডা না খেয়ে নেয়, হ্যাঁ এটা খুব বাজে জিনিস। খাবার দাবারে যে সোডা দেওয়া হয় না, অনেক সব আলুর চপ ফালুর চপ এইসব ভাজে টাজে ওর মধ্যে সোডা দেয়, তো ওই সোডা বা মানে বেকিং সোডা এইসব হয় না, কেক ফেক বানাতে গেলে লাগে, তো কারোর হয়তো অ্যাসিডিটি হয়েছে, পেট ব্যথা করছে, তো এগুলো হচ্ছে অ্যালকালাইন সাবস্টেন্স, এগুলো খেয়ে নেয়। তো এগুলো খেলে কি হয় না, এগুলো ডিকম্পোজ করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে শরীরের মধ্যে গিয়ে। এবার সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে, আমাদের যে লোয়ার ইন্টেস্টাইন, ওই লোয়ার ইন্টেস্টাইন তো এরকম 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 করে যায়, ছবি দেখলেই তুই বুঝতে পারবি যে ইন্টেস্টাইনটা কিরকম, হ্যাঁ ডিওডিনামের পর থেকে এরকম 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 করতে থাকে। তো ফলে কি হয় না, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা লোয়ার ইন্টেস্টাইনের পার্টে, মাসেলের পার্টে কন্ট্যাক্টে অনেক থেকে যায়, থেকে গেলে কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে করোসিভ। করোসিভ মানে কি, ওটা কিন্তু ইনার যে লেয়ারগুলোকে নষ্ট করে দেয়, কিন্তু খুব তাড়াতাড়ি তোর অ্যাসিডিটিটা চলে যাবে। কিন্তু ওই সোডিয়াম হাইড্রোক্সাইড যখন থেকে গেল, এবার তারপরে আলসার টাইপের হয়ে যাবে, ওখানে কিন্তু ঘা টাইপের হয়ে যাবে, সোডিয়াম অ্যালকালি তো ঘা টাইপের হয়ে যাবে, ওখানে পচে যাবে, নষ্ট হয়ে যাবে ওই জায়গা, ফুটো হয়ে যাবে, ক্যান্সার টাইপের হয়ে যাবে, আরও অনেক ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে। সেই জন্য আমাদের যে অ্যান্টাসিড যেগুলো বেশি খাওয়া উচিত নয়, অ্যান্টাসিডের মধ্যে কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। হ্যাঁ পাচ্ছি না, একটা জেলুসিল দে তো, হ্যাঁ মা বলছে একটা জেলুসিল, মা খেও না, একটা দে না জেলুসিল, একটা পলিক্রল 1 চামচ দে না, হ্যাঁ ডাইজিন ট্যাবলেট 2টো দে না, খাই। এগুলো কিন্তু এই যে অ্যান্টাসিড তত্ত্ব যখন তখন খাওয়া, এগুলো হচ্ছে অ্যালকালি সব সাবস্টেন্সগুলো, এগুলো পুরোপুরি বডি থেকে এক্সক্রিশন হয় না, এগুলো কিন্তু লোয়ার ইন্টেস্টাইনের পার্টে কিছু কিছু অ্যাবজর্ব হয়। 1 দিন 2 দিন খেলে হয়তো কিছু হবে না, কিন্তু যদি কেউ অভ্যাসে পরিণত করে, কেউ দেখবি যে যখন তখন, হ্যাঁ বিয়ে বাড়ি আছে 2টা অ্যান্টাসিড খেয়ে তার খেতে শুরু করে দিল, হ্যাঁ জিনট্যাক র্যানট্যাক, এগুলো তো অ্যান্টাসিড। জিনট্যাক র্যানট্যাক কি, অনেকে এই খেয়ে নে সবাই, বাবারা, বয়স্ক স্থানীয় লোক, হ্যাঁ শোন আমি যা বলছি কথাটা শোন, স্যার বিয়ে বাড়িতে খেতে যাচ্ছিস, হ্যাঁ অলিভিয়া স্যার আমি একটা বিয়ে বাড়িতে রিসেন্টলি গেছিলাম এই জানুয়ারি মাসে, ওরা মানে খাবারের সাথে একটা করে ওই জিনট্যাগ দিচ্ছিল সব বয়স্কদেরকে, মানে ওরা যাতে ওটা খাওয়ার পরে খাবার খাওয়া স্টার্ট করে, মানে বিয়ে বাড়িতে এরকম লটে যেরকম হাজমোলা রাখে ওরকম রেখেছিল। এটা তো আমি নতুন শুনলাম, কিন্তু অনেকে মানে আমাদের বাবা মারা আর কি, আমরা যখন বিয়ে বাড়িতে যেতাম
তো একটা করে ওইরকম পাতা কিনে রাখতো। আর বরযাত্রী ফরযাত্রী যাচ্ছি, হয়তো বাসে উঠেছি, এবার বাসে বেশ কয়েকটা পাতা ওরকম কেনা হয়েছে যে সবাইকে দিচ্ছাই, সবাই খেয়ে নে। কেউ হয়তো প্রতিবাদ করলো, হয়তো এরকম একটা আমাদের মধ্যে আছে, না এগুলো খাওয়া উচিত না, এই বেশি বুঝিস বোঝা, নিয়ে যা বাস থেকে যা, হ্যাঁ সাইকেল ধরে আয়। তো এইসব কথাবার্তা বলতো। তো তখন আর কি বাচ্চা ছিলাম, তো তখন বুঝতাম না। কিন্তু এগুলো সবই হচ্ছে কি না, অ্যাসিডকে কে নিউট্রালাইজ করবে, অ্যাসিডকে নিউট্রালাইজ করবে কিন্তু অ্যালকালি। কিন্তু একটা জিনিস ভেবে দেখ যে আমার অ্যাসিডিটি হয়নি, হবে বলে আগে থেকে ভেবে রেখেছি যে ওইগুলো খেলেই আমার অ্যাসিডিটি হবে। তো আমি যে জিনট্যাক র্যানট্যাকটা খেলাম, সে তো যাওয়ার পরে সে তো কি বলবে, আরে কোথায় এর অ্যাসিডিটি হয়েছে, আমি কাকে নিউট্রালাইজ করব, ধর এই লোয়ার ইন্টেস্টাইন, হ্যাঁ একেই আমি ফাটিয়ে দিই, এর সাথে আমি রিয়াকশন করতে শুরু করে যাই। তুই তো একটা খাওয়া দাওয়া করবি না, তবেই তো তার মানে খাওয়া দাওয়ার একটু আগেও তা ঠিক আছে, অনেক আগে কোনো চান্স নেই। আর সে কাকে নিউট্রালাইজ করবে, সে তখন ডিজলভ করে তার কাজকর্ম হয়ে বেরিয়ে চলে গেল। আর তারপরে তুই খাবার দাবার খাচ্ছিস, যখন তো তারপরের দিনকার ভোরবেলা অ্যাসিডিটি হলো, তখন দেখছিস যে যেটা খেয়েছিলি সেটা তোর কাজেই লাগছে না। তো সেটা তো হওয়া উচিত না। কেন বলে যে এই চিউইংগাম ফিঙ্গাম চিকলেট ফিকলেট এগুলো চেবানো উচিত না, কেন বলে? তুই বল যে অনেকে বাবুল গাম দে তো, আমি এটা চেবাই, বাবুল গাম চেবাতে আমার খুব ভালো লাগে, মস মস করে চেবাচ্ছি। আরে বাবা, এগুলো তো কি একটা রিফ্লেক্স অ্যাকশন, যে তুই মুখের মধ্যে যেই চেবাচ্ছিস সঙ্গে সঙ্গে শরীরের এনজাইমগুলো সেগুলো সব বেরিয়ে ও লোকটা খাবার খেতে শুরু করেছে মনে হচ্ছে, চলো চলো আমরা সবাই বেরোই, বিভিন্ন জায়গায় সিক্রেশন শুরু হয়ে গেছে। কিন্তু তো লোকটা তো চিবিয়েই চলেছে, কিছু তো খাবার আর নিচে যাচ্ছেই না, ওরা ওয়েট করে করে পাগল হয়ে যাচ্ছে। আরে বাবা কি মুশকিল ব্যাপার, এ তো লোকটা খেতেই চাইছে না, শুধু খালি তো চিবিয়েই যাচ্ছে, এ কি চেবাচ্ছে রে বাবা। হ্যাঁ, তো চিকলেট ফিকলেট এ চিবিয়ে যাচ্ছে, চুইংগাম চেবাচ্ছে, এইসব চেবাচ্ছে, খেলোই না, তারপর মুখ থেকে ফেলে দিল কিছুক্ষণ বাদে। ও যে ভিতরে যে অত এনজাইম ফেনজাইম বেরোলো, ওরা বললো আরে বাবা কোনো খাবারই নেই, আমরা কাকে হজম করার জন্য, কার সাথে মেশার জন্য আমি বেরোলাম, আমাদের তো কোনো কাজই নেই দেখতে পাচ্ছি, লোকটা তো বড়ই বাজে, খাচ্ছে না, খাওয়ার ভান করছে, মুখ নাড়ছে। তো সবই তো নার্ভাস সিস্টেম, তো নার্ভ কিন্তু এরকম। এবারে কি হয় না, ওই গরুর পালে বাঘ পড়েছে মতো, এবারে সত্যি সত্যি যখন খাবে তখন কিছুদিন না, সব সময় দেখবি যে এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এগুলোকেই বলে। যে যখন বেশ কয়েকবার তুই চিংগাম খাবি অথচ খাবার খাবি না, তখন কিন্তু এনজাইমগুলো নিজেরা নার্ভাস সিস্টেম ওরকম ভাবে অ্যাক্টিভ করে নেবে, নিজেরা ওরকম ঠিক করে নেবে, ওই যে এই লোকটা খায় না, এই লোকটা মুখ নাড়ে খায় না, সত্যি সত্যি তখন খাচ্ছে, তখন কিন্তু সত্যি সত্যি খেয়েছে, কিন্তু তবুও ওরা বেরোবে না, লোকটা খায় না কিছুতেই, হ্যাঁ বেরোবো না। এবার তখন বেরোলো, তখন এবার খাবার খেলো, এবার খাবারটাকে যে ডাইজেস্ট করবে, যে তার যে পেপসিন যে বাকি এনজাইমগুলো সব ঠিকঠাক হয়তো ইরেগুলার ওয়েতে হয়তো এসছে, ব্যাস, তার মানে চিংগাম খাওয়াও জ্বালা, চিংগাম খেয়ে যদি তুমি এবার খাবার খাও তাতেও আবার জ্বালা। তো সেই জন্যে লাইফটাকে তোমাকে ঠিকঠাক করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একেই বলে। তুই দেখবি গুগলসে যে জিনিস তুই সার্চ করবি, তো কয়েকবার দেখবি যে তুই কেমিস্ট্রি নিয়ে প্রচুর সার্চ করিস, ও গুগল বুঝে যাবে, তুই সি লিখলেই তোকে প্রথমে কেমিস্ট্রি দেখাবে, হ্যাঁ, কিন্তু যে হয়তো অন্য কিছু নিয়ে সার্চ করে তাকে কিন্তু সি লিখলে অন্য কিছু দেখাবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকেই বলে। শরীরও কিন্তু এই সব থেকেই কিন্তু এরা এইসব আইডিয়া এদের মাথায় এসছে। বডি দেখবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই খুব ভালো বুঝতে পারে তোর কি তুই করতে চলেছিস না করতে চলেছিস, ও আগে থেকে সবকিছু বুঝতে পারে, তোর ভিতরকার অর্গান কিন্তু আগে থেকে বুঝতে পারে। তবে তুই কি অলিভিয়া, তুইও জিনটা খেয়েছিলিস নিশ্চয়ই, এটাই বলতে চাইছি আমি। না স্যার আমি খাইনি, আমি সব খাই না, এমনি হজম হয়ে যাবে, বেকার কি হবে। আচ্ছা, ও খাইনি। স্যার আমার বাবাও এরকম বলে যে সবাই খেয়ে নেবে ওষুধ, তাহলে পরের বার থেকে আমি বারণ করে দেবো। হ্যাঁ বলে তো সকলের বাবাই বলে, সকলে হ্যাঁ মামার বিয়ে ছিল, সেখানেও তো নিশ্চয়ই দিনটা খেয়েছিস আর কি, ভালো। স্যার ইভেন জানেন ওখানে অনেকে ওই যেখানটায় রাখা ছিল ওষুধগুলো, অনেকে একটা দুটো পকেটে করে বাড়িতেও নিয়ে আসছিল, বোধহয় মানে পরের দিন খাবে টাবে বলে নাকি খেতে। মানে লোককে হাজমোলা গুলো ছেড়ে দিয়ে ওই জিনট্যাগ র্যানট্যাগ নিয়ে আসছিল, ভাবুন কি অদ্ভুত। মানে যাদের বিয়ে বাড়ি তারা ভাবলো যে আমরা কিছু নতুন কিছু করলাম, হাজমোলা তো সবাই দেয়,
যে হাজমোলা মানে একদম যেখানটায় প্লেট রাখা থাকে প্লেটের আগে ওইখানটায় রাখা ছিল, মানে প্লেটের আগে একটা এরকম মানে বুফে বাস্কেট করে সিস্টেম রাখা আর কি, ছিল। বুফে সিস্টেম করা রয়েছে। মানে হ্যাঁ, তার তুমি মধ্যে বসো। হ্যাঁ আগে ওটা নাও, তারপরে প্লেট নাও, তারপরে একদম পুরো আগে থেকে ভেবেই নিয়েছে যে আমরা এমন কোয়ালিটি রান্না করবো যে লোকের অ্যাসিডিটি হবেই হবে। হ্যাঁ মানে ক্যাটারাস আর কি 100% গ্যারান্টি দিয়েছে যে এই অয়েল যা ইউজ করা হয়েছে, এই যা ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, এতে একটাও লোক, হ্যাঁ একটা লোক কিন্তু মার যাবে না। প্রত্যেকটা লোকের এরকম হয়, বয়স্ক লোকেদের তো কথাই নেই। হ্যাঁ আজকে আমি কিছু কিছু বিয়ে বাড়িতে গিয়ে দেখেছি বয়স্ক লোকেরাই কিন্তু বাচ্চাদের চাইতে বেশি খাচ্ছে আজকাল, জানি না কেন আর কি, পুরো ফুল ফর্মে আর কি। হ্যাঁ স্যার, আমার দাদুও তাই। তাই এগুলো বলিস না, এগুলো বলিস না, দাদু রাগ করবে কিন্তু। আমার দাদুও তাই বলে বলিস না, এগুলো আমাদের মধ্যে আলোচনাটা থাক। এরকম বলছিস, এবার দাদু যদি শোনে তারপরে কিন্তু রাগ করবে, প্রচন্ড রাগ করে যাবে। আমি দাদুর সামনেই বলি যে দাদু এত রসগোল্লা কেন খাও? তো দাদু কি বলে? দাদু বলে যে একটু খেতে হয়, রোজ দিন কি আর পাওয়া যায় রসগোল্লা? হ্যাঁ রে, এটা আমার মাঝে মাঝে মনে হয় যে বিয়ে বাড়িতে হয়তো খেলাম না, তারপরের দিনকার খুবই বাজে বাড়িতে খাবার দাবার হয়েছে, তখন মনে পড়তে থাকে যে আগের দিনকার কত ভালো ভালো খাবার পেয়েছিলাম, ফিশ ফ্রাই পেয়েছিলাম, মাটন পেয়েছিলাম, আর আজকে বাড়িতে পটল আলুর তরকারি এই সমস্ত হয়েছে, মানে একেবারে কুমড়ো কুমড়ো এই সমস্ত, মানে যেগুলো আর কি একেবারেই আমার ভালো লাগে না, সেরকম টাইপের আর কি কিছু হয়েছে। তো তখন মন খারাপ হয়ে যায়, ইস বিয়ে বাড়িটা যদি আজকে থাকতো, আজকে বিকালটা কত ভালো লাগতো। হ্যাঁ এরকম মনে হতো। কে আবার কি লিখছে, স্যার কোনোদিন বিয়ে বাড়ি যায়, এটা আবার কি কথা হলো? ও কতদিন, আচ্ছা কতদিন বিয়ে বাড়ি যায়নি। হ্যাঁ তো কি করা যাবে, দেখ করোনা ফরোনা হচ্ছে, এখন বিয়ে বাড়ি তো অনেকে সব বিয়েগুলো তো বন্ধ করে রেখেছে না, বিয়ে তো বন্ধ করে রেখেছে। হ্যাঁ বেশি লোক নিমন্ত্রণ করছে না, কারণ একটু কিছু বিধি নিষেধ আছে, বিধি নিষেধ আছে, সেই জন্য বিয়ে বাড়ি না। প্রিয়াঙ্কা তুই বিয়ে বাড়ি পেয়ে যাবি, আমি আশীর্বাদ করি তুই বিয়ে বাড়ি পেয়ে যাস, মানে নিজের বিয়ের ছাড়া আর কি অন্য কোনো বিয়ে বাড়িতে যদি তুই খেতে পারিস, কারণ নিজের বিয়েতে তো খাওয়া দাওয়া যায় না। তো আচ্ছা আমরা একটা প্রশ্ন ছিল, বেসড অন ল্যাটিস এনার্জি অ্যান্ড আদার কনসিডারেশন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যালকালি মেটাল ক্লোরাইড এক্সপেক্ট টু বি হাইয়েস্ট, এটা আর কি সরি 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 মেল্টিং পয়েন্ট হবে, ও মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। তো কার মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি হবে? ল্যাটিস এনার্জি আদার কনসিডারেশন সকলের উপর বেস করে, কিন্তু কার মেল্টিং পয়েন্টটা সব থেকে বেশি হবে এই কটার মধ্যে, কে বলবে? দেখ আমি তো লিথিয়াম ক্লোরাইডটাকে বাদিয়ে দিই, লিথিয়াম ক্লোরাইড তো কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, ও তো সবসময় কোভ্যালেন্ট ক্যারেক্টারই বেশি। তারপরে দেখ যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এদের কিন্তু সাইজটা আস্তে আস্তে, সাইজটা ক্যাটায়নের সাইজটা বাড়ছে। ক্যাটায়নের সাইজটা বাড়লে কি হয়, ল্যাটিস এনার্জি কিন্তু কমে যায়। ল্যাটিস এনার্জি যত ক্যাটায়নের সাইজটা ছোট হয় তত ল্যাটিস এনার্জি ভালো হয়। সেই দিক থেকে দেখলে সোডিয়াম ক্লোরাইডই হচ্ছে সঠিক অপশানটা হবে, সোডিয়াম ক্লোরাইডই হচ্ছে সঠিক অপশান, যার কিন্তু হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, এবং তাই হয় সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট হাইয়েস্ট। আগের দিনকার আমি করছিলাম সেটাও দেখতে পারিস। সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ প্রিপেয়ার্ড বাই দ্য মেথড কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড একটু আগেই দেখিয়েছি, বলতো এটা আবার কি? ক্যাশিয়ার সেল, এই যে কাসনার কেলনার সেল, বুঝছি না, কাসনার কেলনার সেল, এটা বললাম তো। চলো, সোডিয়াম থায়োসালফেট ইউজড ইন দ্য ফটোগ্রাফি টু, এটা বলতো দেখি আমি রিয়াকশন দেয় কিরকম ভাবে কোশ্চেনটা দেয়। দেখ, reduce silver bromide to metallic silver, convert metallic silver to silver salt, remove undecomposed silver bromide as a soluble silver thiosulfate complex, remove reduce silver, কোনটা হবে? কিরকম তুই দেখেছিস? আমি কেউ বলছে এ হবে, কেউ বলছে undecomposed silver bromide as a soluble silver thiosulfate complex বলছে, কেউ সি বলছে, কেউ বলছে রিমুভ রিডিউস সিলভার। কি হবে, কোনটা হবে? আচ্ছা
আচ্ছা, আমি এবারে ওইখানটা যাচ্ছি, যেখানটা আমি পড়াচ্ছিলাম সেখানটা যাচ্ছি, দেখাচ্ছি তোকে দেখ কিরকম ভাবে লক্ষ্য রাখতে হয় সিলভার থায়োসালফেটের সাথে AgBr এর রিয়াকশন। এটা কি হয়েছে বলতো? AgBr এর সাথে রিয়াকশন করেছে, মানে যে AgBrটা ইউজ হয়নি, যে AgBrটা লাইটের প্রেজেন্স, লাইটটা যেখানটা পড়লো সেই জায়গাটা সিলভার অক্সাইড হয়ে গেল। বাকি যে পোর্শনটা আমি যখন পড়াচ্ছিলাম তখন বলছিলাম বাকি পোর্শন তো AgBrই রয়েছে। তো AgBrটা কে সিলভারের সল্টে কনভার্ট করে দিল, AgBrটাকে সিলভার সল্টে কনভার্ট করতে হবে। তাহলে অপশনটা কোনটা? AgBr যেটা এক্সেস রয়েছে, মানে যে অংশে AgBrটা পড়ে রয়েছে তাকে সিলভার থায়োসালফেট কমপ্লেক্স করছে। অপশন হবে কি? সি অপশনটা হবে, যে আনডিকম্পোজ সিলভার ব্রোমাইড তাকে সলেবল সিলভার। মানে রিয়াকশনটাকে ভালো করে দেখতে হবে। রিয়াকশন পড়ার সময় কোশ্চেনগুলো দেখানো ওই জন্যে যে রিয়াকশনগুলো যাতে করে খুব ভালো করে তোর চোখে পড়ে। তুই কোন দুটোকে একসাথে রাখা যাবে না তুই ভালো করে দেখে বল, যে বাইকার্বনেট সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি সোডিয়াম কার্বনেট সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি সোডিয়াম কার্বনেট NaCl নাকি বাইকার্বনেট NaCl, কোন দুটোকে একসাথে রাখা যাবে না। রাখলে প্রবলেম আছে, রাখলে থাকবে না। সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট NaCl, সোডিয়াম বাইকার্বনেট NaCl, কোন দুটোকে একসাথে রাখা যাবে? বলো। আচ্ছা, আমি পড়াতে বলেছিলাম একটা কথা, তুই লক্ষ্য করেছিস কিনা জানি না। আমি বলেছিলাম এটা অ্যাসিড সল্ট, এতে এখনো একটা হাইড্রোজেন আছে, রিপ্লেসেবল হাইড্রোজেন। তো হাইড্রোজেনকে কে রিপ্লেস করে? এতে যদি তুমি অ্যালকালি দাও সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই সোডিয়াম একে রিপ্লেস করে সোডিয়াম কার্বনেট তৈরি করে দেবে আর জল হয়ে যাবে। তাহলে কখনোই সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একসাথে কখনোই রাখা যাবে, কারণ ওখানে অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে, এখানেও অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে, কিন্তু এটা তো সল্ট কখন? আর এই দুটোতে তো অ্যাসিডিক হাইড্রোজেনই নেই, এই দুটোতে প্রশ্নই উঠছে না। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে দিই ছোট, পটাশিয়ামের কম্পাউন্ড, আমাদের সোডিয়ামের কম্পাউন্ড আর পটাশিয়ামের কম্পাউন্ডই কিন্তু সিলেবাসে আছে। অনেক বড় সিলেবাস, সব নিটের সিলেবাস অনেক বড়, অনেক সময় লাগে পড়াতে, তবুও পড়তে হবে। তো এর তো অ্যাটমিক নাম্বার 192881, অক্সিডেশন স্টেট সবসময় +1 হয়। এই বেসিক ইনফরমেশনগুলো জেনে রাখা দরকার। এটা বলেছি পটাশিয়াম ক্লোরাইড সিলভিন, এটা এই নামটা আমি বারবার বলছি, এই নামটা বলছি। কার্নালাইট হচ্ছে অ্যাকচুয়ালি KCl থেকে চমকে যাস না, এই জিনিসটা এই পাশে চলে এসছে। তুই বলবি KCl, সিলভিনও KCl, কার্নালাইটও KCl, ধর এ কিছু জানে না, পরে দিতে পড়তে আসবো না, এরকম বলতে নেই। পড়তে না আসলে আমি কাকে পড়াবো বল? KCl, MgCl2 6H2O, এগুলো অ্যাকচুয়ালি কি ওয়ার্ড ফরম্যাটে থাকে, এবারে ওয়ার্ড ফরম্যাটে ওটা বসে যায়। এবারে যখন আমরা পাওয়ার পয়েন্টে দিই তখন পাওয়ার পয়েন্টে ওটাকে ওয়ার্ড কেটে যখন বসানো হয় তখন পাওয়ার পয়েন্টে একটু বেশি জায়গা লাগে, পাওয়ার পয়েন্টে হরফগুলোকে তখন ওই জায়গাটা ধরে না, তখন অন্য পরের লাইন নিয়ে নেয়, এরকম একটু প্রবলেম হয়। সেই জন্য কয়েকটা দেখবি পরের লাইনে চলে আসে। চেক করি অনেক, কিন্তু এক একটা মানে 50, 60টা, 70টা করে একদিনে স্লাইড পড়ানো হয়, তো চেক করি, কিন্তু কি এত লেখা, এত চেক করা, হ্যাঁ। তারপরে শুধু তো নিটের পড়া নয়, 11-এর পড়া, 12-এর পড়া, এদের রিভিশন, ওদের পড়া, প্লাস 10, 9, 10 আর CBSE, ISC বোর্ড এইসব সকলের আছে। তো প্রতি সপ্তাহে যদি এখন সব ব্যাচ পড়ে, তার মানে কতগুলো বানাতে হবে বল তুই, কতগুলো বানাতে হবে? আফিল টাস্ক।
মানে আমার জায়গায় অন্য কেউ হলে করতে পারবে না। থাকে আমি কি করি, সোমবারে যখন আমি কি করি একটা স্ট্র্যাটেজি নিই, আমি যখন মানডেতে থাকি তখন আমি চেষ্টা করি ফ্রাইডে পর্যন্ত আমার যা যা ক্লাস আছে সবের প্রেজেন্টেশন যেন মানডেতে আমার কাছে রেডি থাকে। হ্যাঁ, মানডেতে না হলেও যেন টিউসডে মর্নিংয়ের মধ্যে রেডি হয়ে যায়। হ্যাঁ, এইগুলো আমি খেয়াল করে দেখি যে আমার টিউসডে এটা পড়ানো আছে, ওয়েডনেসডে এটা, থার্সডে এটা, তাহলে এইগুলো আমার ফ্রাইডে পর্যন্ত আমার হয়ে যাবে। আবার ওর মধ্যে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত এমনভাবে করতে হবে যাতে পরের মানডেতে যেন পরের ফ্রাইডে পর্যন্ত হয়ে যায়। নাহলে আমি ধর আজকে পড়াবো, এবার আজকে সকালবেলা যদি আমি এসব করতে বসি তাহলে হবে না। কেন হবে না? কারণ আমাকে কোশ্চেন পেপার স্টাডি করতে হবে, আমাকে সেই অনুযায়ী দিতে হবে, তাতে অনেক সময় লাগবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। নাহলে তো তোর পরীক্ষা আসবে কিন্তু তুই করতে পারবি। কি কি মেথডে করা হয়? পটাশিয়াম সায়ানাইড থেকে পটাশিয়াম করা যায়, বা পটাশিয়াম ফ্লুরাইড বা ক্যালসিয়াম ফ্লুরাইড মিশিয়ে করা যায়, বা কার্বনেট বা কোক তার থেকে করা যায়। ইলেকট্রোলিসিস অফ মল্টেন কেসিএল কন্টেনিং লিটল পটাশিয়াম ফ্লুরাইড, এটা পরীক্ষায় দেয়। এটা এইটা আমি বললাম, এটা দিয়ে পটাশিয়াম এক্সট্রাক্ট করা যায়। আচ্ছা, পটাশিয়াম সিলভারি হোয়াইট মেটাল, মেল্টিং পয়েন্ট দেখতে পাচ্ছিস খুবই কমের দিকেই মেল্টিং পয়েন্ট আছে পটাশিয়ামে। আচ্ছা, এইখানে তোকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলবো, সফটার দ্যান সোডিয়াম বাট মোর রিয়াক্টিভ দ্যান সোডিয়াম। সোডিয়ামের চাইতে পটাশিয়াম বেশি রিয়াক্টিভ। আর একটা কথা আমি তোকে বলবো যে এটা মোর ভিগোরাস দ্যান সোডিয়াম, সোডিয়ামের চাইতে বেশি ভিগোরাস রিয়াকশন করে। হিট অফ দ্য রিয়াকশন ইজ সো হাই that hydrogen gas evolve catches fire, excess of metal burned in air will reduce where K2O form, also in excess air KO2 form. পটাশিয়াম অক্সিজেনের সাথে রিয়াকশন করলে K2O তৈরি করে, এটা লিমিটেড এয়ার। আর পটাশিয়াম অক্সিজেনের সাথে রিয়াকশন করে KO2 সুপার অক্সাইড তৈরি করে, এটা এক্সেস অফ এয়ার। এটা মনে রাখবি, এটা মাঝে মাঝে জিজ্ঞাসা করে এক্সেসে কি হবে, লিমিটেডে কি হবে। আচ্ছা, পটাশিয়াম 40 বলে একটা আইসোটোপ আছে, এটা আমি তোকে বলে দিলাম, এটা কিন্তু অনেক জায়গাতেই দেয়। পটাশিয়াম 40, পটাশিয়াম অ্যাকচুয়ালি 39, এর অ্যাকচুয়ালি 39 আইসোটোপ, কিন্তু এর 40 বলে একটা আইসোটোপ আছে যেটা কিনা ফিবলি রেডিওঅ্যাক্টিভ, কিন্তু রেডিওঅ্যাক্টিভ বলে প্রশ্ন আছে বিটা এমিটার, এবং তার এছাড়াও 3টে আইসোটোপ আছে 39.40, 41, এগুলো খুব একটা বেশি পাওয়া যায় না। 40টা মাস নাম্বার 40 মেক্স আপ 0.012%, এই 39 আর 40 পাওয়া যায়, এ নিয়ে বেশি কথা বলার দরকার নেই। পটাশিয়াম ফটো ইলেকট্রিক সেলে ইউজ হয়, এই ইউজটা দরকারি, ফটো ইলেকট্রিক সেলে ইউজ হয়। সোডিয়াম পটাশিয়াম ইজ লিকুইড হাই টেম্পারেচার, থার্মোমিটার, কিছু থার্মোমিটার আছে, থার্মোমিটারে সোডিয়াম অ্যালয় পটাশিয়াম অ্যালয় ইউজ করা হয়। আচ্ছা, এবারে আমি তোকে বলি একটা কথা, সেটা হচ্ছে যে এদের কালারটা কিরকম হয় দেখ। পটাশিয়াম ট্রাইওজেনাইড হোয়াইট কালার হচ্ছে K2O, K2O2 হচ্ছে হোয়াইট, K2O3 হচ্ছে রেড, KO2 এটা KO2 হচ্ছে ব্রাইট ইয়েলো, আর KO3 হচ্ছে অরেঞ্জ সলিড কালারের। ওটা পটাশিয়াম ট্রাইওজেনাইড, ওজনের সাথে রিয়াকশন করে, KO3 পটাশিয়াম ট্রাইওজেনাইড, ওর মলিকুলার অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা সলিড। আচ্ছা, এখানের মধ্যে এই যে K2O কে হিট করে এই হোয়াইট, তার থেকে K2O ইয়েলো হয়, এইটা কি অবজারভেশন হয়, চেঞ্জ হয়। আর K এর সাথে O2 রিয়াকশন করলে K2 হয়, এটা সিমিলার উইথ Na2O2। এইটা জিজ্ঞাসা করে যে Na2O2-র সাথে K2O2-র কি সিমিলারিটি আছে নিচের কোনটার মধ্যে। তো সোডিয়ামের সাথে অক্সিজেন রিয়াকশন করে Na2O2 তৈরি হয়, আর পটাশিয়ামের সাথে অক্সিজেন রিয়াকশন করেও ওখানেও দেখবি 300 ডিগ্রি সেন্টিগ্রেড রিয়াকশন আমি মেনশন করেছিলাম, 300 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই রিয়াকশনটা হয়, এটাও 300 ডিগ্রি সেন্টিগ্রেডেই হয়, এটা একই টেম্পারেচারে হয়, একদম পুরো একই রকম। এইগুলো দেখতে হয়। হ্যাঁ, এই দেখ KO3টা তৈরি করা যে অরেঞ্জ সলিড, এটা দিয়েছি। আর এটা প্রথমে KO2 তৈরি করা হয় অক্সিজেনের সাথে রিয়াকশানে, তারপরে KO3 তৈরি করা হয়, তারপরে KO2, এটা ইয়েলো তৈরি হয়। এখানে কয়েকটা রিয়াকশান দেওয়া রয়েছে। আচ্ছা, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক পটাশ
এই রিয়াকশনটা শুধু মনে রাখবি। এখানে একটা কথা লেখা রয়েছে ব্যারাইটা। ব্যারাইটা মানে হচ্ছে বেরিয়াম হাইড্রক্সাইড, এই নামটা অনেক জায়গায় ইউজ হয়। ব্যারাইটা বেরিয়াম হাইড্রক্সাইড, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, বেরিয়াম হাইড্রক্সাইড দিয়ে করা হয়, ওটাই আমি বললাম। প্রপার্টিস, পটাশিয়াম হাইড্রক্সাইড এটা স্ট্রঙ্গার অ্যালকালি সোডিয়াম হাইড্রক্সাইডের চাইতে। এখানে সব এইখানে একটা অ্যাকুয়াস সলিউশন, ইটস অ্যাকুয়াস সলিউশন, potassium carbonate is more soluble and it separates out. Its aqueous solution is known as pearlite. এটাকে বলে pearlite। pearlite ইন্ডাস্ট্রিতে এই নামে পরিচিত, পটাশিয়াম কার্বনেটের অ্যাকুয়াস সলিউশন pearlite বলে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বলি, সেটা হচ্ছে পটাশিয়াম পার্ল অ্যাস, এটা পটাশিয়াম কার্বনেট known as pearl ash, এটাকে বলে pearl ash, ওটা হচ্ছে pearlite। পটাশিয়াম কার্বনেটের অ্যাকুয়াস সলিউশন, এটা হচ্ছে pearl ash, ছাইয়ের মতো। এইটার সাথে ম্যাগনেসিয়াম কার্বনেটের যখন রিয়াকশন হয় তখন এই দেখ পটাশিয়াম হাইড্রোজেন ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ প্রেসিপিটেটেড, এটা প্রেসিপিটেট করে, এই জিনিসটা প্রেসিপিটেট করে, এটা ইন্ডাস্ট্রিতে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে। আচ্ছা, পটাশিয়াম এটাকে হিট করলে সব আলাদা আলাদা হয়ে যায়, পটাশিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট আলাদা হয়ে যায়, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। ডেলিকুয়েসেন্ট সলিড, পটাশিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেটের মতোই প্রপার্টি, একই রকমের প্রপার্টি, শুধু মোর সলিউবল দেন যে কোনো পটাশিয়াম সল্ট সোডিয়াম সল্টের চাইতে বেশি সলিউবল, বেশি রিঅ্যাক্টিভ, এটা নিয়ে কোনো কথা হবে না। পটাশিয়াম বেশি সবসময় রিঅ্যাক্টিভ হয়, বেশি সলিউবল হয়, এগুলো সবই পটাশিয়ামের ক্ষেত্রে হয়। পটাশিয়াম বাইকার্বনেট এও বেশি সলিউবল, সেই জন্যই সলভেট প্রসেসে তৈরি করা যায় না। এই দেখ রিসেম্বল সোডিয়াম ইন অল রেস্টেড এক্সপেক্ট দ্যাট ইট ইজ মোর সলিউবল ইন ওয়াটার, ইট ইজ ইউজড ইন মেডিসিন অ্যান্ড বেকিং পাউডার। এটা বেকিং পাউডারে ইউজ করা যেতে পারে, খুব হাই কোয়ালিটি ভালো কোয়ালিটির বেকিং পাউডার। পটাশিয়াম এমনি মেটালটা আমাদের শরীরের পক্ষে খুব দরকার, পটাশিয়াম যেটা সেলের ট্রান্সপোর্টেশনের জন্য দরকার লাগে, সোডিয়ামের চাইতে পটাশিয়ামটা দরকার, সোডিয়াম পটাশিয়াম পাম্প ওতে কাজে লাগে, কিন্তু পটাশিয়াম আমরা খাবার দাবার থেকে কম পাই। পটাশিয়াম সালফেট এটা ক্লোরাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড থেকে তৈরি করা যায়, এরকম সেলভিন থেকেও তৈরি করা যায়। আর পটাশিয়াম এর কয়েকটা এখানে তার প্রপার্টি রয়েছে, এই প্রপার্টিগুলো আমি বলে দিলাম। এই পর্যন্ত আমি বললাম পটাশিয়ামের কম্পাউন্ড, পটাশিয়াম সালফেট পর্যন্ত পটাশিয়ামের কম্পাউন্ড। পটাশিয়াম ডাইক্রোমেট ফাইক্রোমেট বা ওইসব যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওগুলো কিন্তু অন্য জায়গায় আছে, ক্রোমিয়ামের কম্পাউন্ড এই হিসাবে রয়েছে। তো আমি মোটামুটি বলে দিলাম যে বিষয়গুলো